গল্প হৃদয় নিবাসে তুই। লেখনীতে ভূমি। চতুর্থ পর্ব। অনেক বড় সমস্যা। তোকে ভালোবাসি। এই সমস্যার কি সলিউশন হতে পারে বল তো তাড়াতাড়ি। দিহান চুপসে গেল। হতাশ চাহনি ফেলে তাকালো নেহার দিকে। তাকে ভালোবাসে, এর সমস্যার সমাধান আবার তার কাছেই চাইছে মেয়েটা। অদ্ভুত। শুকনো ঢোক গিলেই মৃদু হাসল। শান্ত কণ্ঠে বলে উঠল সে, বাসায় যা। তোর বাবা মাকে বল তোর জন্য পাত্র দেখতে। বিয়ে করে নে, বরকে ভালোবাসতে শুরু কর। বাই। নেহা মুখ ফুলাল। দিহানকে যেতে না দিয়ে তার সামনে এসেই কোমরে হাত রেখে দাঁড়াল। বাহবা দিয়ে বলে উঠল, ওয়াও, তোর মতো সাজেশন সত্যিই আর পাবো না বোধ হয়। এগুলো মাথায় রেখেই প্রায় 2 মাস আগে আমাকে বলেছিলি তোর পাশে থাকতে। মানলাম দ্রিজাকে ভুলে যাওয়ার মেডিসিন হিসেবেই পাশে চেয়েছিলে, কিন্তু 2 দিন পর যে এমন কিছু বলতি না তারই কি গ্যারান্টি? চমৎকার। সেদিন আসলেই তোকে ফিরিয়ে দেওয়াটা উচিত কাজ হয়েছে। আমি এতদিন শুধু শুধু অনুশোচনায় ভুগেছি। দিহান তীক্ষ্ণ চাহনিতে তাকাল। নেহা খিলিখিলিয়ে হেসেই বলল, তোর সাজেশনটাই গ্রহণ করলাম। প্রস্তুত থাক। কেমন? থু। অবশ্যই। পথ ছাড় এবার। দিহানের শান্ত শক্ত কণ্ঠ শুনেও পথ ছাড়ল না নেহা। কোমরে হাত রেখে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল দিহানকে। দিহানের পথ না ছাড়াতে বিরক্তি নিয়ে নেহার দিকে তাকাতেই নেহার নজর দ্বিগুণ তীক্ষ্ণ হল। ভ্রুজোড়া সংকুচিত করেই বলে উঠল, তোর এত ভাব কেন? কেন বল। কি মনে করিস তুই নিজেকে? তোকে ভালোবাসি বলে আমি নিচে নেমে গেছি। এত ভাব দেখাস কেন তুই আমার সাথে? আমি তোর সামনে যতটা ভদ্র হয়ে থাকি ততটা ভদ্র কিন্তু আমি নই দিহান। তুই এভাবে ভাব দেখাতে পারিস না আমার সাথে। দিহান নিরাশ হল। চোখে মুখে তীব্র অসন্তোষ নিয়েই ভ্রু কুঁচকে বলল, কি সমস্যা তোর? এতদিন তো নিজেই এড়িয়ে গেছিস। হঠাৎ এমন করছিস কেন? দ্রিজা কনসিভ করেছে। এই উপলক্ষে ওর গিফট হিসেবে তোর পাশে থাকব বলে এসেছি। তোকে ভালোবাসব বলে এসেছি। এবার বল, রাজি? দিহান হাসল। বিষয়টাকে ততটা গুরুত্ব না দিয়েই হাতের ঘড়িটার দিকে তাকাল। সময় দেখে নিয়ে হাসিটা মুখে সেভাবে ঝুলিয়ে রেখেই বলল, শুধু দ্রিজার গিফটের জন্য? এইটুকু? আর কোন গিফট পেলি না নেহা? নেহা ভ্রু বাঁকিয়ে তাকাল। দিহান হাসল। আবারও বলল, বল, তুই রাজি কিনা তা বল। তারপর বলবো শুধু গিফট কিনা অন্য কিছু। দিহান গমগমে কণ্ঠেই বলল, যদি গিফট হয় তো সে গিফট দ্রিজাকে দেওয়ার দরকার নেই। আর যদি অন্য কিছু হয় তো ঠিক আছে। আমিও চাই আমার পাশে কেউ থাকুক। কেউ আমার দুঃখগুলো বুঝুক। কেউ আমায় ভালোবেসে আগলে রাখুক। তবে গিফটের অজুহাতে মিথ্যের বেড়াজালে জোড়াতে চাই না আমি। আমি তোকে ভালোবাসি না স্বীকার করছি। সবটা জেনে পাশে থাকবি। নেহা অনেকক্ষণ চুপ থাকল। গাল ফুলিয়ে বুকে হাত ভাঁজ করে রেখেই দিহানের দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে রইল অনেকক্ষণ। দিহান হতাশ হল। নিজের প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তর না পেয়েই মুখ কালো করে নেহার চাহনিতে দৃষ্টি ফেলল। নেহার চাহনির নড়চড় ঘটল না। একইভাবেই তাকিয়ে রইল দিহানের দিকে। অনেকক্ষণ চুপ থেকেই কঠিন গম্ভীর কণ্ঠে বলে উঠল, ওকে ফাইন। তোর পাশে থাকলাম। থাকব। তুই আমায় ভালোবাসলেও কি না বাসলেও কি। আমি তো কেবল এটা জানি, আমি তোকে ভালোবাসি। এনিওয়েজ, শুনেছিস দ্রিজা কনসিভ করেছে? দিহান মৃদু হাসল। ঘড়ির দিকে আরেকবার নজর রেখেই বলল, তোর কাছে শুনলাম। আচ্ছা যাই। আমার একটা টিউশনি ছিল। নেহা ঠোঁট টেনে হাসল। বাচ্চা বাচ্চা চাহনি ফেলে মাথা দুলাল। যার অর্থ দিহান যেতে পারে। দিহান হাসল।
নেহার ফুলকো বাচ্চামতো গাল দেখেই হাসিটা আরও উজ্জ্বল হল। হাত দিয়ে ছুঁয়ে দিতে মন চাইল উজ্জ্বল ফর্সা ফুলকো গাল দুটো। কি অদ্ভুত সুন্দর! আজ অনেক দিন পরই অত্রিয়া আর নেহার জোড়াজুড়িতে সেই অন্ধকার শ্বেতশ্বেতে রুমটা থেকে বেরিয়ে এল অদ্রিজা। সন্ধ্যার আগ মুহূর্তের আলোটা বেশ চমৎকার ঠেকল এতদিন পর। বসন্তের ফুরফুরে বাতাসে গাছের পাতাগুলো বেশ সুন্দরভাবে নড়েচড়ে উঠছে। আশপাশেই গাড়ির যান্ত্রিক আওয়াজে ভারী হওয়া মাথা নিয়ে নিজের দুপাশে নেহা আর অত্রিয়া দুইজনের দিকেই তাকাল। পার্কের ভেতর গিয়ে কাঠের বেঞ্চিগুলোর একটা দখল করে তিনজন আরাম করে বসতেই দেখা মিলল ছোট ছোট পিচ্ছি ছেলেমেয়েগুলোর। এই ছেলেমেয়েগুলোকে সে আগেও দেখেছে। বেশ পরিচিতও তারা। অদ্রিজাও বোধ হয় তাদের কাছে অনেক বেশি পরিচিত। তাই তো তাকে দেখা মাত্রই ছুটে এলো। মুখে খিলখিল হাসি ফুটিয়েই সবাই একসাথে বলে উঠল, অদ্রিজা আপ্পি। অদ্রিজা হাসল। ফর্সা ধবধবে তুলতুলে গালে চমৎকার এক হাসি ফুটিয়েই বলল, কেমন আছো তোমরা? সবাই একসাথে সাইড দিল। অনেক ভালো। তুমি? অদ্রিজা মুচকি হাসল। মৃদু গলায় বলল, ভালো। এরপর আবার ও একেকজন একেক খেলায় মেতে উঠল। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে গেল মুহূর্তেই সবগুলো ছেলেমেয়ে। অদ্রিজা মুচকি হেসেই সামনের হাওয়াই মিঠাই নিয়ে দাঁড়িয়ে থাকা লোকটাকে কাছে ডাকল। সেখান থেকে সবাইকে একটা করে হাওয়াই মিঠাই ধরিয়ে দিয়েই আবারও এসে বসল সেখানটাতেই। ততক্ষণে মধ্যবয়স্কা একটা মহিলা এসে দাঁড়াল সেখানে। মুখে হাসি ফুটিয়ে সবগুলো বাচ্চাকে বলে উঠল, সবাই চলো, ফিরতে হবে এবার, সন্ধ্যা হচ্ছে। কথাটা বলতেই বাচ্চারা ছুটোছুটি করল। এলেমেলো হয়ে বেরিয়ে গেল পার্ক থেকে। মহিলাটা অদ্রিজার সামনে এসেই মিষ্টি হেসে বলল, কেমন আছেন? আচ্ছা, রক্তিম স্যার কবে ফিরবেন? অদ্রিজা মিনমিনে চাহনিতে তাকাল। মহিলা শুকনো ঢোক গিলে আবারও বলল, না মানে ওরা তো ল্যাপটপের স্ক্রিনে দিনে দুবার তিনবার রক্তিম স্যারকে দেখে। কথা বলে আর কি। তবে আসার বিষয়ে কিছু জানান না? আপনাকে কিছু বলেছে কল করে? অদ্রিজা সুপ্তশ্বাস ফেলল। স্পষ্টভাবে বলল, দুঃখিত খালা, উনার সাথে আমার কথা হয় না, তাই জানিও না। মহিলা আর কথা বাড়াল না। স্পষ্ট জবাবেই বোধ হয় চুপ সে গেল। পা বাড়িয়ে সেখান থেকে চলে যেতেই অদ্রিজা বেশ কিছুক্ষণ চুপ থাকল। কিছু একটা ভেবেই নেহার দিকে তাকাল। গম্ভীর গমগমে কণ্ঠে দ্রুত বলল, কল দে। নেহা ভ্রুকুচকে প্রশ্ন ছুড়ল, মানে? কাকে কল দিব? রক্তিম নামে তোর যে ফুফাত ভাই আছে তাকে ভিডিও কল দে, দ্রুত। নেহা নিরাশ চাহনিতে তাকাল কয়েক সেকেন্ড। তারপর কল দিয়েই মোবাইলটা হাতে নিয়ে ধরল। ওপাশ থেকে কল রিসিভড করতেই ফোনের মসৃণ স্ক্রিনে ভেসে উঠল রক্তিমের ঘুম ধরানো ফোলা মুখ। চোখ জোড়া বন্ধ রেখেই ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে মোবাইলটা ধরে রাখল সে। কানে ইয়ারফোন গুঁজা। নেহা কি বলবে তার অপেক্ষাতে থেকেই চোখ বন্ধ করে রাখল সে। অনেকক্ষণ পরও যখন নেহা কিছু বলল না তখন রক্তিম চোখ বন্ধ রেখে নিজেই ঘুম জড়ানো কণ্ঠে বলল, কিরে, কল দিলি কেন এই সময়? নেহা ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল। মৃদু গলায় বলল, দ্রিজা তোমার সাথে কথা বলবে। কথা বলো, দ্রুত। রক্তিম এবার চোখ মেলে চাইল। একেবারে স্বচ্ছ চাহনিতে স্ক্রিনে তাকিয়ে অদ্রিজার মুখটা খুঁজল। নেহার পাশে অদ্রিজার মুখটা দেখেই মুহূর্তেই নজরটা ভিন্নরকম হল। ঘোরধরা চাহনিতে বেশ কিছুটা সময় অদ্রিজার মুখটা দেখল সে। মুচকি হেসেই চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বলে উঠল, আমার সাথে হঠাৎ কথা বলতে চাইছেন যে অদ্রিজা? কি ব্যাপার বলুন তো? প্রেমে পড়ে গিয়েছেন সেটা জানাতে নাকি ভালোবাসেন তা জানাতে? অদ্রিজা তাচ্ছিল্য নিয়ে হাসল। নেহার থেকে মোবাইল ছিনিয়ে নিয়েই নিজের হাতে ধরল।
ক্ষিপ্ত গলায় কঠিন নজরে রক্তিমের মুখপানে তাকিয়েই বলে উঠল, একদমই নয়। আমি আপনাকে ভালোবাসি না। বাসি না ভালো আপনাকে। একটা সময় হয়তো বলেছি ভালোবাসি। এইটা ভ্রম ছিল শুধু। আমার জীবনের শ্রেষ্ঠ ভ্রম। আর হ্যাঁ, এসব ফালতু রিজনে আমি আপনার সাথে কথা বলতে চাইব না কখনোই। তাহলে? অদ্রিজা রাগল। অদৃশ্য ক্ষোভ নিয়ে ফোঁসফাস করে ফুঁসে উঠেই বলে উঠল, প্রথমত আপনি দেশ ছেড়ে চলে গিয়েছেন এটা জানানোর জন্যই চিঠি পাঠিয়েছেন নেহাকে দিয়ে। কি দরকার ছিল এসব ফর্মালিটি করার? কি দরকার? দ্বিতীয়ত, আমি আপনার কথায় আমার সন্তানকে ভালো রাখব আশা করলেন কি করে? আমি আমার সন্তানকে নিজের বিবেকবোধ নিয়েই বেশ ভালোভাবে বড় করব। আপনার কোন প্রয়োজন নেই? কোনোই না। সবচেয়ে বড় কথা কি জানেন? আপনি একটা সন্তানের বাবা হওয়ার যোগ্যই না। হয়তো সেই ভয় পেয়েই পালিয়ে গেলেন চুপি চুপি। হাস্যকর। এনিওয়েজ, জাস্ট এই কথাগুলো বলার ছিল আমার। না বললে শান্তি হতো না। রক্তিম মুচকি হাসল। দাঁত কেলিয়ে হেসেই ঠোঁট বাঁকিয়ে বলল, কে জানে, হয়তো সেই ভয় নয়, সেই ভয়কে জয় করতেই পালিয়ে আসলাম চুপি চুপি। এনিওয়েজ, এবার শান্তি পেলেন? অদ্রিজা ফুঁসে উঠল। ভ্রুকুচকে কিছুটা সময় তাকিয়ে রইল রক্তিমের মুখের দিকে। রক্তিম মৃদু হাসল। শান্ত গলায় আবারও বলল, শান্তি হয়নি। আরও কিছু বলবেন? বলে ফেলুন। যত খুশি রাগ ঝাড়ুন। আপনার রাগী ফেসটা দেখতে ভালোই লাগছে আমার। ইচ্ছে হচ্ছে তাকিয়েই থাকি। এতটা সুন্দর কেন আপনি? ভাবতেই অবাক লাগে আপনার মতো এক সুন্দরী কন্যা আমায় ভালোবাসে। কিভাবে পসিবল? অদ্রিজা বিড়বিড় করল কিছু। দ্রুত কল রেখে নেহার হাতে ধরিয়ে দিল মোবাইলটা। রক্তিমকে ইচ্ছেমতো মনে মনে দোষারোপ করেই ক্ষান্ত হল না সে। কঠিন কণ্ঠেই শুধাল নেহাকে, নেহা, ওই জঘন্য ঘৃণ্য লোকটাকে বলে দিবি আমি তাকে ভালোবাসি না। উনার মতো একটা মানুষকে ভালোবাসা যায় না নেহা। উনি একটা নিকৃষ্ট মানুষ। উনার মন বলতে কিছু আছে নাকি আদৌ? আর ওই নিকৃষ্ট মানুষকে ভালোবাসবো আমি? পসিবলই না। টিউশনি শেষ করে নেহাদের বাসার সামনে দিয়েই চলে যাচ্ছিল দিহান। রাত তখন ৮টা কি ৮:৩০। রাস্তার ল্যাম্পপোস্টের হলদেটে আলোয় চারপাশটা বেশ আলোকিত। সোডিয়ামের সে আলোয় একনজর তাকিয়েই নেহাদের বাসার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকল দিহান। বেকনিতে মিনিট কয়েক তাকিয়ে থাকতেই হঠাৎ নেহাকে সেখানে উপস্থিত হতে দেখেই চমকাল সে। বুকের ভেতর দমবন্ধকর চাপা পরিবেশ সৃষ্টি হল মুহূর্তেই। বেলকনির লালচে ঢিম লাইটের আলোয় মেয়েটার আবছা ছায়া স্পষ্ট। গ্রিলে হাত রেখেই দাঁড়িয়েছে। দিহানের নজর তার উপর পড়তেই বোধ হয় খিলখিলিয়ে হাসল। ঢিম লাইটটা নিভিয়ে সাদা ঝকঝকে লাইটটা জ্বালিয়ে দিয়েই হাত নাড়াল সে। দিহান ভারী চাহনিতে তাকাল। ইসস। টিউশনি শেষে ফেরার পথে ব্যস্ততার মাঝে একদমই উচিত হয়নি নেহার বেলকনির দিকে তাকানো। কি ভাবছে এখন? পরমুহূর্তেই বেপরোয়া মন বলল, ভাবলে ভাবুক না। কি ক্ষতি? সে তো তোমাকেই ভালোবাসে। তোমার নরম চাহনি দেখে সে নিশ্চয় তোমায় খারাপ ভাববে না। তোমার দৃষ্টিতে তার উপস্থিতির রেশ, ভালোবাসার এটুকু ছিটেফুটে যদি পেয়েও থাকে সে। ক্ষতি কি? মানুষটা তো ভালোবাসে তোমাকেই। তোমারই তো। দিহান ভ্রু চুলকাল। উসখুস করে কৃত্রিম হাসল। এই মুহূর্তে কোন দক্ষ প্রেমিকের মতো কোন আচরণ বা কথা মনে পড়ল না তার। নেহাকে কি বলা উচিত বা কি করা উচিত তাও বুঝল না। মাথা কেমন ভোঁতা হয়ে গেল। সেই ভোঁতা মাথা নিয়েই দাঁড়িয়ে থেকে হা করে নেহার দিকে তাকিয়ে রইল সে। নেহা হাসল সেই চাহনি আর নার্ভাস হওয়া মুখ দেখে। দিহানের দিকে তাকিয়েই মিষ্টি হেসে চোখ টিপল সে। দিহান অপ্রস্তুত হল।
নেহার আচরণে বিস্মিত হয়ে চোখ বড় বড় করে চাইতেন। নেহা ইশারা দিয়ে বুঝাল সেও নিচে আসছে। দিহান ছোট শ্বাস ফেলল। মার্চের শুরুর দিকে ভ্যাপসা গরমে ঘেমে উঠা শার্টটা এক হাতে হালকা ঢিলে করে আবার ছেড়ে দিল। কপালের ঘামটা মুছে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকার মাঝেই তার সামনে এসে দাঁড়ালো সেই চমৎকার, চঞ্চল, প্রাণবন্ত মেয়েটি। মুখে তার দারুণ এক হাসি। দিহান ইতস্তত হয়ে এক নজর নেহার দিকে তাকিয়েই মাথা নোয়াল। উসখুস করে বলে উঠল, আসলে এখান দিয়েই বাসায় ফিরছিলাম তাই। নেহা হাসল। ভ্রু উঁচু করে প্রশ্ন ছুড়ল, তাই? তাই কি? দিহান গলা ঝাড়ল। কয়েক সেকেন্ড নেহার দিকে তাকিয়েই নেহার হাসিটা দেখে হতাশ হল। নেহা নিশ্চয় মনে মনে তাকে অনেক কিছু ভাবছে। ছি ছি, একদমই উচিত হয়নি এভাবে টিপিক্যাল প্রেমিকদের মতো নেহার বাসার সামনে এসে তার বেলকনির দিকে হ্যাবলার মতো তাকিয়ে থাকা। একদমই না। মানসম্মানটা কোথায় গিয়ে ঠেকল এখন? উসখুস করেই বলে উঠল সে, না কিছু না, আসি। নেহা মুখ ফুলাল। দিহানকে যাওয়ার অনুমতি না দিয়ে পথ আটকে দাঁড়াল সে। দিহানের হাতটা চট করেই বাচ্চাদের মতো জড়িয়ে ধরে চোখ টিপে হাসল। ঠোঁট উল্টে বলল, তুই মেয়েদের মতো লজ্জা পাচ্ছিস কেন দিহান? আমি কি তোকে খেয়ে ফেলব? মেয়েদের মতো লজ্জায় মাথা নামিয়ে নিচ্ছিস, পালাই পালাই করছিস কেন? আমাদের ফুলশয্যা হচ্ছে না তৈয়ার? দিহান ক্লান্ত চাহনিকে তাকিয়ে রইল। ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, ছেলেদের মতো বিহেভিয়ার করব? করি। নেহা ড্যাবড্যাব করে তাকাল। চোখজোড়ায় খেলল তীব্র বিস্ময়। সেই বিস্ময় কাটাতেই দিহান মুচকি হাসল। নেহার হাতের তালুটা শক্তভাবে চেপে ধরেই মুচকি হেসে বলল, প্রেমিকের মতো বিহেভ করব না। ভয় পাস না, চল হাঁটবি। আকাশের চাঁদ দেখি দুজন মিলে। রাস্তার একধারে আজ তোর হাত ধরে হাঁটব। যাবি? নেহা হাসল। হাত দুলিয়ে হাঁটতে লাগল দিহানের সাথে পা চালিয়ে। মাঝে মাঝেই পাশে দাঁড়িয়ে থাকা যুবকটির দিকে থাকাল গভীর দৃষ্টিতে। অদ্রিজা থম মেরে বসে রইল। মুখে চোখে বেশ গম্ভীর ভাব। দৃষ্টিটা মোবাইলের স্ক্রিনে স্থির। প্রেগন্যান্সির রিপোর্ট পাওয়ার পর থেকেই তার প্রতি অত্রিয়ার খেয়াল করা, যত্ন নেওয়া বেশ করে বেড়ে গিয়েছে। নেহাও তার সাথে যুক্ত হয়েছে। ইদানিং তার আর মন খারাপ হয় না। এই দুইজন মেয়ে সবসময় তাকে আগলে রাখার চেষ্টা করে। কিন্তু হঠাৎ করেই এত ভালোবাসা, এত আগলে রাখা, প্রেগন্যান্সির জন্য? অদ্রিজা বুঝল না। একটু আগেও নেহা কল করে অনেকক্ষণ কথা বলেছে। মাঝে সাঝেই তার কথাবার্তা, ছুটোছুটি করা ভিডিও করে। কখনো বা তার দিকে মোবাইলটা তাক করে ধরে রাখে। অদ্রিজা বুঝে উঠে না বিষয়গুলা। এখন ঘড়ির কাঁটায় রাত 12টা। তবুও তার চোখে ঘুম আসছে না। কিছুক্ষণ আগে যখন নেহা কল করেছিল, সাফ সাফ বলে দিয়েছে কোন এক আননোন নাম্বার থেকে কল আসলে যাতে সে রিসিভড করে। কিন্তু কেন করবে? নাম্বারটা কার? কিছু জানায়নি। অদ্রিজা থম মেরাই বসে রইল। মোবাইলের স্ক্রিনে এখনো জ্বলজ্বল করছে সেই আননোন নাম্বারটা। আজ বেশ কয়দিন হলো এই নাম্বারটা থেকে কল এসেছে। সে একবারও রিসিভড করেনি। কিন্তু এবার বিস্তর কৌতূহল জমল। বেশ কবার কল দেওয়ার পরই হাত দিয়ে মোবাইল তুলল অদ্রিজা। ক্লান্ত চাহনিতে নাম্বারটা দেখেই বুঝল নাম্বারটা দেশীয় নয়। অদ্রিজা ক্লান্তি নিয়ে নিঃশ্বাস ফেলল। কল রিসিভড করেই রাশভারী গম্ভীর কণ্ঠে বলে উঠল, হ্যালো। ওপাশ থেকে কথা বলল না কেউ। বেশ গাঢ় নীরবতা উপলব্ধি করতেই চুপ হয়ে রইল অদ্রিজা। আবারও বলল, হ্যালো। ওপাশ থেকে এবার কেউ একজন কেসে উঠল। হালকা মৃদু গলায় প্রশ্ন ছুড়ল, কেমন আছেন? অদ্রিজা থমকাল। কণ্ঠটা শুনে বুঝতে বাকি রইল না মানুষটাকে।
সঙ্গে সঙ্গেই চোখ মুখ কঠিন হল। কপালে ফুটে উঠল গভীর ভাঁজ। তীব্র বিরক্তি নিয়ে কল কাটতে যাবে ঠিক তখনই ওপাশের মানুষটা আবার ও বলল, খবরদার কল রাখবেন না অদ্রিজা। অনেক কষ্টে কলে আপনাকে পেয়েছি। আজকে কতদিন ধরে কতবার কল দিয়েছি খবর আছে আপনার। কোন দরকার আছে নিশ্চয় এতবার যখন কল দিচ্ছি। কিন্তু আপনি তো আপনি, তাই না? অদ্রিজা মুখে চোখে তীব্র রাগ নিয়ে বসে রইল খাটে। থমথমে মেজাজ নিয়ে কয়েক সেকেন্ড বসে থেকেই গম্ভীর গলায় শুধাল, কি দরকার? আপনার সাথে কোন দরকার থাকবে বলে মনে হয় না, হচ্ছেও না। রক্তিম হালকা হাসল বোধ হয়। বেশ কিছুটা সময় চুপ থেকেই হালকা কাশল জড়ানো কণ্ঠে বলে উঠল, আমি আপনাকে একবার দেখতে চাই। সুযোগ দিবেন প্লিজ। একবার আপনার মুখটা দেখব প্লিজ। একবার ভিডিও কল দিব। অদ্রিজার স্পষ্ট উত্তর, একদমই না। মাঝরাতে এসব বলে বিরক্ত করছেন একটা মেয়েকে। লজ্জা করছে না? রাখছি। এই না, রাখবেন না। আরেকটু কথা বলি প্লিজ। অনেক দিন হলো আপনার সাথে কথা বলা হয় না অদ্রিজা। অনেক দিন আপনার চুলগুলো ফু দিয়ে উড়িয়ে দেওয়া হয়ে ওঠে না। অনেক দিন আপনার ঘুমন্ত মুখটাও দেখা হয় না। খুব অভাববোধ করছি আপনার। খুব। অদ্রিজা চুপ রইল। কিছু বলল না। মিনিট দুই চুপ থাকতেই রক্তিম আবারও বলল, আজ খুব ইচ্ছে হচ্ছে আপনাকে একবার জড়িয়ে ধরি অদ্রিজা। আপনার কপালে ঠোঁট ছুঁয়ে এক অপ্রত্যাশিত শব্দ মুখ দিয়ে আওড়াতে ইচ্ছে করছে ভীষণ। আপনার খোলা চুলে মাতাল হতে বড্ড ইচ্ছে হচ্ছে। আপনার ঠোঁট একবার ছুঁয়ে দেখতেও ইচ্ছে হচ্ছে। আমি খুব খারাপ ভাবে আজ আপনাকে মিস করছি অদ্রিজা। আপনার কোমর জড়িয়ে কিছুটা সময় মুখটা কাঁধে ভর দিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে আপনাকে উপলব্ধি করতে ভীষণ মন চাইছে অদ্রিজা। একবার আপনার মুখটা দেখতে ইচ্ছে হচ্ছে ভীষণভাবে। অদ্রিজা কেঁপে উঠল কথাগুলো শুনে। রক্তিমের গলা ভীষণ রকম শীতল ঠান্ডা। এর আগে এতটা শীতল নিচু কণ্ঠে রক্তিম তার সাথে কথা বলেছে কিনা মনে পড়ে না। কয়েক মিনিট নিশ্চুপ থেকেই বলে উঠল সে, আমার ঘুম পাচ্ছে মি রক্তিম। মাঝরাতে আপনার এসব ফালতু কথা শোনার সময় নেই। রাখছি। অদ্রিজা কল রাখার আগেই রক্তিম আবারও বলল, আজ আমায় এতটা অবহেলা করা আপনার উচিত হচ্ছে না অদ্রিজা। আপনিই বলুন উচিত হচ্ছে? এতটা আকুতি মিনতি করার পরও কেন এই ব্যবহার? পরে নিজেকে ক্ষমা করতে পারবেন তো অদ্রিজা? মানে? রক্তিম হাসল। ঠোঁট চেপে বলল, কিছুই না। যদি আর কোনোদিন আমার সাথে আপনার কথা না হয় তবে নিশ্চয় কোন একদিন ভাববেন একটা যুবক আপনার মুখ দেখার জন্য ছটফট করেছে। বোধ হয় তার চোখে পানিও ছিল কথাগুলো শুধানোর সময়। আপনি তার আকুতি মিনতি কত সহজেই প্রত্যাহার করলেন। আর যদি আবার দেখা হয়, আবার কথা হয়, তবে সুদে আসলে ফেরত পাবেন আপনি সবটা। সবটাই। অদ্রিজা হাসফাস করল। রক্তিমের কথাগুলো মস্তিষ্কের ভেতর ঘুরতেই দ্রুত কল রাখল অদ্রিজা। তখন গ্রীষ্মকালের পুরো দাপট। মাথার উপর সূর্যটা তির্যকভাবে আলো ফেলছে। রোদের উত্তাপে পুরো শরীর ঘেমে চুপসে গেল কয়েক মুহূর্তেই। পরনের জামাটা সেই ঘামে লেপ্টে গেল শরীরে। অদ্রিজা ক্লান্ত শরীর নিয়ে কপালে হাত দিয়ে উপরের দিকে চাইল। দুপুরের সতেজ রোদে ক্লান্ত শরীরে আরও ক্লান্তি বোধ হল তার। চারপাশে একনজর তাকিয়েই নেহাকে না দেখে ধীর পায়ে পা ফেলল। অন্যদিন ভার্সিটি ফেরার পথে নেহাই সাথে থাকে। অত্রিয়া আর নেহা এই দুইজন পাশে থাকলে আর কিছু লাগে না। সবসময় আগলে রাখে তাকে। তাদের যত্ন নেওয়াও কমেনি, এই কয়দিনে বরং বেড়েছে। সে দুইজনের কেউ একজন সাথে থাকলেও বোধহয় শরীরের এই ক্লান্তিটা তার বোধ হতো না। কিন্তু এখন হচ্ছে। পা জোড়া এগোতে মন চাইছে না। তবুও এগোতে হলো।
জোর করে নিজের শরীরটাকে এগিয়ে নিয়ে রাস্তার মোড় পর্যন্ত গিয়েই ল্যাম্পপোস্টের পাশে দাঁড়াল সে। ভরদুপুরে রাস্তায় একটাও খালি রিকশা না দেখে লম্বা শ্বাস ফেলল। কয়েক মুহূর্ত অপেক্ষা করার পর কোন রিকশা না পেলেও তার ক্লান্ত ভারী শরীরটার সামনে এসে দাঁড়ালো বেশ চকচকে কালো রঙের একটা গাড়ি। আকস্মিক কারটা নিজের সামনে আসাতে বিস্ময় নিয়ে তাকালো অদ্রিজা। বার কয়েক জোরে জোরে শ্বাস ফেলে ভ্রুজোড়া কুঁচকে নিয়ে তাকাতেই গাড়ির গ্লাস নামল। তৎক্ষণাৎ গাড়ির ভেতর থেকে যে মুখটা ভেসে আসল সেই মুখটা দেখার জন্য যেন একেবারেই প্রস্তুত ছিল না অদ্রিজা। না চাইতেও লোকটার মুখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল অদ্রিজা। বেশ অনেক দিন পর এই লোকটাকে দেখছে সে। মাসখানেক আগে কোন এক রাতে সেই কল করা, তীব্র আকাঙ্ক্ষা নিয়ে কিছু কথা বলা। ব্যাস, তারপর তো আর কথা হয়নি। তারপর আর কল আসেনি। তারপর আর মিস করছে বলে কোন আবেদনও জানায়নি সেই মানুষটা। অদ্রিজা হতাশ হল। মিনমিনে চোখে রক্তিমের ভারী চাহনির দিকে তাকাল। মুহূর্তেই রক্তিম চোখ টিপল। মুখে ফুটে উঠল বাঁকা হাসি। অদ্রিজা ফুঁসে উঠল। গা ঝালানো রাগটা এবার দাউদাউ করে জ্বলে উঠল শরীর মন উভয়। রক্তিমের থেকে চোখ সরিয়ে দ্রুত কয়েক পা এগিয়ে গেল। তাতে অবশ্য বিশেষ লাভ হল না। রক্তিম গাড়িটা এগিয়ে আবারও অদ্রিজার সামনে রাখল। মুচকি হেসেই বলে উঠল, লাভ নেই। এই উত্তপ্ত দুপুরে রিকশা পাবেন না। তার থেকে ভালো আপনাকে একটা সীমিত আকারে অফার দেওয়া হচ্ছে। গাড়িতে উঠে পড়ুন। ফ্রিতে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসব। অদ্রিজা চরম বিরক্ত হল। সেই বিরক্তের রেশ স্পষ্ট ফুটে উঠল তার চোখে মুখে। শক্ত গলায় বলে উঠল, লাগবে না। রক্তিম বাঁকা হাসল। ঠোঁট চেপেই বলল, লাগবে। আপনার জন্য না হলেও আমার বেবির জন্য লাগবে। উঠুন দ্রুত। অদ্রিজা দাঁতে দাঁত চেপে তাকাল। চমৎকার। কত সহজেই এখন আমার বেবি বলছে। যে কিনা সন্তানের নিশ্চয়তার সংবাদ শুনেই পালিয়েছিল সেই হঠাৎ 1 মাস পর এসে কত নির্দ্বিধায় সন্তানের অধিকার দেখাচ্ছে। অদ্রিজা বাহবা দিয়েই বলে উঠল, বাহ! আপনাকে না দেখলে জানতামই না একজন সন্তানের আদর্শ বাবা কেমন হতে পারে। রক্তিম হালকা হাসল। গাড়ি থেকে নেমে পড়েই অদ্রিজার সামনাসামনি দাঁড়াল। বুকে হাত জোড়া গুজে নিয়েই বলল, জানলেন যখন গাড়িতে উঠে পড়ুন। নয়তো মুখ হাত পা বেঁধে কিডন্যাপ করে নিয়ে যাব বলে দিলাম। অদ্রিজার বিরক্তির পরিমাণ সময়ের সাথে বাড়তে লাগল পাল্লা দিয়ে। সামনের রক্তিম নামক মানুষটার প্রতি তীব্র বিরক্তি নিয়েই কপাল কুঁচকে বলল সে, কি সমস্যা আপনার? রক্তিম ভ্রু বাঁকিয়ে চাইল। অদ্রিজার দিকে ঝুঁকেই কানের সামনে ফিসফিসিয়ে বলে উঠল, 1 মাস আগে সে রাতে বলেছিলাম তো যদি আবার দেখা হয় তাহলে সুদে আসলে সবটা ফিরিয়ে দিব। সবটাই। যতটা যন্ত্রণা আমি পেয়েছি, যতটা কষ্ট পেয়েছি, ছটফট করে মরেছি, ঠিক সেভাবে সবটুকু আপনাকে ফেরত দিব। ছারখার করে দিব আপনার জীবন। নাও রেডি ফর দি অদ্রিজা। ছারখার। ছারখার করতে বাকি কি রেখেছেন? যার জীবন একবার তছনছ করেই দিয়েছেন তাকে আর নতুন করে আর কি ছারখার করবেন? রক্তিম হেসে উঠল। ফিসফিসিয়ে আবারও বলল, ধরুন ভিন্ন উপায়ে আপনাকে শেষ করব। এন্ড ইউ নো হোয়াট? এবারও আমার প্ল্যানটা চমৎকার রূপে আপনার উপর কাজ করবে। মিলিয়ে নিবেন। অদ্রিজা দ্বিধান্বিত চাহনিতে তাকিয়েই বলল, মানে? কিছু না। গাড়িতে উঠবেন কি উঠবেন না? এই উত্তপ্ত রোদে দাঁড়িয়ে থেকে ঘেমে একাকার হয়ে আমার লিটল কিডের কিছু হলে আপনি রেহাই পাবেন না। অদ্রিজা জ্বলে উঠল তৎক্ষণাৎ। দাঁতে দাঁত চেপে বলল, জাস্ট ইরিটেটিং। ও আমার সন্তান। আমার। তার ভালো খারাপ আমি জানি, বুঝি। আপনার থেকেও ভালো বুঝি। পথ ছাড়ুন। আমাকে যেতে হবে। রক্তিম পথ ছাড়ল না।
সেভাবেই দাঁড়িয়ে রইল অদ্রিজার সামনে। অদ্রিজা চোখে মুখে তীব্র বিরক্তি নিয়ে কয়েক সেকেন্ড রক্তিমের দিকে তাকিয়েই পাশ কাটিয়ে চলে যেতে লাগলেই রক্তিম আবারও তার পথ আগলে দাঁড়াল। মুখে চোখে তখন তার তীব্র রাগ দৃশ্যমান হল। অদ্রিজা ডান হাতটা নিজের হাতে চেপে ধরেই বলে উঠল, আমাকে এড়িয়ে যাওয়ার সাহস কি করে হয় আপনার? কি করে প্রত্যেকবার ছাড়া পেয়ে যাবেন ভাবছেন? 1 মাস আগে আমি আপনার থেকে অনেক দূরে ছিলাম বলে আমার চাওয়া প্রত্যাহার করাতেও আমি আপনাকে কিছু বলিনি। চাইলে আমি আপনাকে লোক দিয়ে ধরে বেঁধে রেখে ভিডিও কলে আপনার মুখটা দেখে নিতেই পারতাম। করিনি, কিন্তু এখন করব। লাস্টবার বলছি, যাবেন কি যাবেন না? অদ্রিজা নরম হল না। রক্তিমের কড়া কণ্ঠে বলা কথাগুলোতে এটুকুও ভয় পাওয়া চাহনি দেখাল না। আগের মতোই শক্ত কণ্ঠে বলে উঠল, যাব না। হাত ছাড়ুন এবার। রক্তিম ছাড়ল না হাতটা, বরং আরো জোরে চেপে ধরল হাতটা। নরম তুলতুলে হাতটা মুহূর্তেই ব্যথায় তোরতোর করে উঠল অদ্রিজার। সেই ব্যথার দাপটেই অদ্রিজার মুখ চোখের চাহনির পরিবর্তন ঘটল দ্রুত। রক্তিম হাসল, হাতটা ছেড়ে দিয়ে 2 হাত দিয়ে কোলে তুলে নিল অদ্রিজাকে। আকস্মিক কোলে তুলে নেওয়াতে প্রথম 2-1 সেকেন্ড বুঝে না উঠলেও পরমুহূর্তেই হাত পা ছুড়ল অদ্রিজা। নিজেকে রক্তিমের বাহুডোর থেকে ছাড়ানোর বিস্তর চেষ্টা চালিয়েও লাভ হল না তার। রক্তিম তাকে কোল থেকে নামাল না। দাঁতে দাঁত চেপেই বলে উঠল সে, আপনার সাহস কি করে হয় আমাকে কোলে তোলার? নামান, নিমিয়ে দিন আমায় রক্তিম, নয়তো ভালো হবে না। রক্তিম বাঁকা হাসল। সেই হাসিটা দেখে গা জ্বালা করল অদ্রিজার। তীব্র রাগ নিয়ে হাত পা ছুঁড়েই তীব্র গলায় বলল, নামিয়ে দিন রক্তিম, ভালো হবে না। রক্তিম ভ্রু নাচিয়েই বলল, তাই নাকি? তো কি করবেন? কি করবেন আমার? মেরে ফেলব, খুন করে ফেলব। আপনার মতে অসহ্যকর একটা লোককে? বিরক্ত লাগে আমার আপনাকে, চরম বিরক্ত। রক্তিম দাঁত কেলিয়ে হাসল। পা বাড়িয়ে গাড়ির সামনে এসেই কোল থেকে নামিয়ে গাড়ির ভেতর বসিয়ে দিল অদ্রিজাকে। নিজেও উঠে পড়ে অদ্রিজার সিট বেল্ট বেঁধে দিয়েই অদ্রিজার কানের কাছে ফিসফিসিয়ে বলল, কবেই খুন হয়েছি আমি আপনার হাতে? খুন হওয়া মানুষকে আরও খুন করতে চান বুঝি? অদ্রিজা কিছু বলল না। থমথমে মুখ চোখ নিয়ে বাইরের রাস্তায় তাকিয়ে রইল। রক্তিম নামক মানুষটার প্রতি রাগ ক্ষোভ তোরতোর করে বাড়ল সময়ের সাথে। বিরক্তিতে মুখ চোখে ফুটে উঠল তিক্ত এক চাহনি। অত্রিয়া কলেজ শেষে বাড়ির পথে ফিরতেই চোখে পড়ল সেই শ্যামপুরুষের মুখ। তীব্র ব্যস্ততা নিয়ে রাস্তা পার হয়েই গাড়িতে উঠল সে। ব্যস্ত নগরীর রাস্তায় তখন ভীষণ ভিড়। একের পর এক গাড়ি সেভাবেই স্থির হয়ে রইল রাস্তায়। মিনিট 15 সেই জ্যামের মাঝে আটকে পড়েই অতিষ্ঠ হয়ে উঠল অত্রিয়া। রিকশায় বসে এদিক ওদিক তাকাতেই কিছুটা সামনে চোখে পড়ল সেই লোকটিকে। অত্রিয়া মুগ্ধ চাহনিতে তাকিয়ে রইল। পরমুহূর্তেই সেই পুরুষটির প্রতি সবটা অনুভূতি কৈশোরের আবেগ ভেবেই উড়িয়ে দিল অত্রিয়া। বিরক্তি নিয়ে রিকশা থেকে নেমে পড়েই কোমরে হাত দিয়ে দাঁড়াল। কপাল কুঁচকে রিকশাওয়ালাকে উদ্দেশ্য করেই বলল, জ্যাম কখন ছাড়বে বলুন তো মামা? আধপাকা দাড়িওয়ালা লোকটা হতবিহ্বল চাহনি নিয়ে তাকাল। সামনের পিচ্ছি মতো মেয়েটার প্রশ্নের সঠিক উত্তর না জেনেই হতাশ হয়ে বলল, ওইডা তো জানি না আম্মা, ছাইরতে সময় লাগব। অত্রিয়া বিরক্তি নিয়ে কপাল কুঁচকাল। ঠোঁট উল্টে বলল, আচ্ছা আপনি এখানেই থাকুন, আমি একটু হাঁটি মামা। অনেকক্ষণ ধরে বসে বসে হাত পা ব্যথা করছে আমার। লোকটা মৃদু হাসল। অত্রিয়া হাত পা নাড়িয়ে হাঁটতে লাগল। একের পর এক গাড়ি পরক করল। রায়মানের গাড়িটার সামনে গিয়ে দাঁড়িয়েই মুখ ফুলাল। মাথা ঝুঁকিয়ে হালকা উকি দিয়ে দেখল রায়মান নেই। অত্রিয়া অবাক হল। এইমাত্র দেখল রায়মানকে গাড়িতে উঠেছে অথচ এখন নেই। হাওয়া, এই পিচ্ছি
এখানে কি করছো? কি দেখছো আমার গাড়িতে? অত্রিয়া আরেক ধোপা অবাক হয়ে পেছন ফিরে চাইল। রায়মানের শ্যামলা, লম্বা চওড়া শরীরটা তার ঠিক পেছনেই দেখে মুখ কালো করল। দুপা পিছিয়েই মৃদু গলায় বলে উঠল, ওহ, এটা আপনার গাড়ি বুঝি? জানতাম না আমি। জ্যামের মাঝে বসে থেকে থেকে হাত পা অবশ হয়ে আসছিল, তো তাই একটু হেঁটে হেঁটে গাড়ির ভেতর মানুষজন কিভাবে এই সময়টা কাটাচ্ছে দেখছিলাম। রায়মান ভ্রু বাঁকাল, তীক্ষ্ণ চাহনি ফেলে বলল, সত্যি নাকি মিথ্যে বলছো? এমনিতে তো হ্যাবলার মতো আমার দিকে তাকিয়ে থাকতে প্রতিবার। কে জানে আমাকে লুকিয়ে চুরিয়ে দেখতেও কি দিচ্ছিলে কিনা। অত্রিয়া ফুঁসে উঠল। রায়মানের বলা কথাগুলো মিথ্যে নয় জেনেও অহেতুক রাগ দেখাল। সুচাল গলায় বলে বসল, কি এমন দেখতে আপনি, যে আমি আপনার দিকে হ্যাবলার মতো তাকিয়ে থাকব? আমার বয়ফ্রেন্ডকে দেখেছেন? আপনার থেকে শতগুণ হ্যান্ডসাম সে, দেখতেও অসাম। এইটুকু পিচ্ছি মেয়ে প্রেম করে বেড়াচ্ছ, তোমার ফ্যামিলি জানে? আন্টি জানে? জানাবো। অত্রিয়া দাঁতে দাঁত চেপেই বলে উঠল এবার। আপনার কাজই কি মানুষের সংসার ভাঙ্গা? মানুষের ভালোবাসা সহ্য হয় না আপনার, তাই না? নাকি কারো থেকে এত বর্ষর ছ্যাঁকা খেয়েছেন যে অন্য কারো ভালোবাসা দেখলেই আপনার জ্বলে উঠে? হুহ, আপুর সংসারটাও আপনার জন্য ভাঙ্গতে বসেছে। আপনার জন্য। ওদের সংসারটার আপনি ইচ্ছে করেই আজ এই দশা করেছেন। আর আজ যখন আমার প্রেমের কথা শুনলেন, সাথে সাথে প্রেমকে বিচ্ছেদে পরিণত করার স্টেপ নিচ্ছেন। আসলে সমস্যাটা কি আপনার রায়মান ভাইয়া? রায়মান ভ্রু কুঁচকাল, বলল, বাকি কথাগুলোয় মাইন্ড করছি না আপাতত। কিন্তু ভাইয়া? ভাইয়া বললে কেন? কোন জন্মের ভাই আমি তোমার? অত্রিয়া ছোট্ট শ্বাস ফেলেই বলল, ভাই না আপনি আমার। আপনি চাচুর শালির ছেলে। তো আমার আপনার সম্পর্কটা তো ভাই বোনেরই, তাই না? আপু যদি আপনার বোন হয় তো আমিও আপনার বোন। না। অত্রিয়া ভ্রু কুঁচকাল। ততক্ষণে জ্যাম ছেড়ে দিয়েছে। রায়মানের শক্ত দৃঢ় কণ্ঠে না শব্দটা শুনেও আর কিছু বলল না সে। দ্রুত পা এগিয়ে সেই রিকশাটার কাছে গেল। তড়িঘড়ি করে রিকশায় উঠে বসতেই রিকশাটা চলতে শুরু করল। অত্রিয়া মুখ টিপে হাসল। মাথা ঘুরিয়ে একনজর দাঁড়িয়ে থাকা রায়মানের দিকে তাকিয়েই হাসিটা চওড়া হল। রক্তিম যখন গাড়ি থামাল তখন চারদিকে অন্ধকার। রাস্তার ল্যাম্পপোস্টগুলো সবেমাত্র জ্বলে উঠছে। ক্লান্ত শরীরটার ক্লান্তিতে গাড়ি চালানোর মাঝে কখন যে চোখে ঘুম নামল বুঝেই উঠেনি অদ্রিজা। গাড়ি থামানো মাত্রই ঘুমটা ভাঙল তার। সদ্য ঘুম ছাড়া ফোলা চোখ নিয়ে গোধূলির আকাশে একনজর তাকিয়েই অদ্রিজার মুখ চোখে তেতো চাহনি ফুটল। শরীরটা বড্ড বেশি ক্লান্ত অনুভব হল। গাড়ির সিটেই চোখজোড়া বন্ধ করে ঘুমিয়ে পড়তে পারলেই যেন ঢের ভালো হতো। তবুও ক্লান্ত শরীরটাকে আরও কিছুটা মানিয়ে নিয়েই গাড়ির বাইরে নজর ফেলতেই আকাশসম বিরক্তি নিয়ে কপাল কুঁচকাল। তার বাসার সামনে গাড়ি থামায়নি রক্তিম। রক্তিমের বাসার সামনে এসেই থেমেছে। চটচটে বিরক্তির ভাব স্পষ্ট ফুটিয়েই অদ্রিজা বলল, এখানে কি হলো এটা? আমি বাসায় যাব। রক্তিমের ভাবলেশহীন উত্তর, বাসায়ই তো এনেছি। আশ্চর্য। অদ্রিজার বিরক্তি ভাবটা তোড়তোড় করে বাড়ল। দৃষ্টি হল সুচালো। কপালের সাদা ধবধবে ওইটুকু চামড়ায় বেশ কয়েকটা ভাঁজ পড়ল মুহূর্তেই। ঠোঁটে ঠোঁট চেপে বেশ কয়েক সেকেন্ড গম্ভীর দৃষ্টি ফেলল রক্তিমের মুখে। ছোট্ট শ্বাস ছেড়েই বলল, সমস্যা কি আপনার? এমন করছেন কেন? রক্তিম পাত্তা দিল না তার বিরক্তির। তার গম্ভীর দৃষ্টিটাকে এটুকুও মূল্য না দিয়ে উপেক্ষা করল চমৎকার হাসি দিয়ে। মুখের খোঁচা দাড়িটায় গাড়ির ছোট আয়নায় দেখতে দেখতেই হাত বুলাল। মুখে চমৎকার হাসিটা ছাপিয়ে এবার ঠোঁট বাঁকিয়ে অদ্ভুত রকম হাসল।
অদ্রিজার দিকে তাকিয়েই সে হাসিটা আরও বাকিয়ে গভীর নয়নে তাকাল। সেই নজরেও মুখের বাঁকানো দুষ্টু হাসির ঝলক স্পষ্ট। ভ্রু নাচিয়েই বলে বসল, কেমন করছি অদ্রি? ওফস। অদ্রিজা। অদ্রিজা ভেতরে থাকা জ্বলন্ত রাগটা দেখাতে চেয়েও থেমে গেল। শরীর বড্ড ক্লান্ত। এই লোকটার সাথে কথা বলে বেশ একটা লাভ হবে বলেও মনে হলো না তার। ক্লান্ত ভারী শরীরটা নিয়ে গাড়ি থেকে নেমে পড়েই রাস্তার একপাশে গিয়ে বুকে হাত গুজে দাঁড়াল। চোখজোড়া ঘুমে হেলদোল করলেও জোর করে মেলে রাখল চোখজোড়া। বিচক্ষণ চাহনি ফেলে কিছুটা সামনে খালি রিকশা দেখেই ডাকতে যাবে ঠিক তখনই পেছনে থেকে কেউ মুখ চেপে ধরল। অদ্রিজা চমকাল না। মানুষটা কে হতে পারে তা বুঝে উঠেই ক্ষোভে বিষিয়ে গেল ছোট্ট মন। মস্তিষ্কের নিউরনে নিউরনে তখন রাগ ক্ষোভ টনটনে করছে। নিজের হাতজোড়া দিয়ে রক্তিমের হাতটা ছাড়ানোর চেষ্টা করেই ক্লান্ত দেহটা আরও ক্লান্ত হল। ভারী লতানো রূপময় শরীরটা এবার এল। চোখজোড়া হালকা মিনমিনে করেই রক্তিমের দিকে ঘাড় ঘুরিয়ে তাকানো মাত্রই রক্তিম ছেড়ে দিল মুখটা। ঠোঁট টিপে মুচকি হেসেই বলে উঠল, আপনার বিশ্রামের প্রয়োজন অদ্রিজা। চলুন ঘুমোবেন। অদ্রিজা ঘুমুঘুমো চোখ নিয়ে তাকিয়ে রইল রক্তিমের দিকে। হাই তুলেই বুকে হাত গুজে আগের মতোই দাঁড়াল। শক্ত গলায় বলল, বাসায় গিয়ে ঘুমাবো। তো আমি কি আপনাকে রাস্তায় ঘুমিয়ে পড়তে বলছি অদ্রিজা? চলুন বলছি। ঘুমোবেন। অদ্রিজা দাঁতে দাঁত চেপেই বলল, আমার বাসা। আই মিন আম্মুদের বাসা। আপনার বাসায় নয়। গট ইট? রক্তিম কপাল প্রসারিত করে ঠোঁট চওড়া করল। আঙ্গুল দিয়ে ভ্রু চুলকাতে চুলকাতেই বলে উঠল, ইটস মাই হোম এন্ড ইউ আর মাই ওয়াইফ। সো কারেন্টলি মাই হাউজ ইজ ইউরস হাউজ, রাইট? অদ্রিজা তেতো চাহনি ফুটাল মুখে। রক্তিমের সাথে আর একটাও কথা না বলে সোজা হয়ে দাঁড়িয়ে রইল সেখানে। কত সহজেই ওয়াইফ খেতাব দিয়ে দিয়েছে তাকে। অথচ 2 দিন আগেও এই নিয়ে কত দ্বিধা ছিল লোকটার। কেবলই পরিচিত ছিল সে। কাউকে নিজের ওয়াইফ বলে পরিচয় না দিয়ে কেবল পরিচিত কেউ বলে পরিচয় দিয়েছে। আর এখন? অদ্রিজা তাচ্ছিল্য নিয়ে হাসল। রক্তিমের দিকে তাকিয়েই বলল, হঠাৎ এই পরিবর্তন আপনার মি রক্তিম? এতটা দায়িত্ব, এতটা কর্তব্য, অবাক হওয়ার মতো না। আম রিয়েলি শকড। রক্তিম বাঁকা হাসল। চুলগুলোতে হাত বুলিয়েই বলে উঠল, ধরে নিন এর পেছনে বিশাল এক কারণ আছে। এখন বলুন যাবেন কি যাবেন না? সুইটহার্ট অপেক্ষা করছে আপনার জন্য। অদ্রিজা মুখ ফুলিয়ে রক্তিমের দিকে তাকাল। শক্ত গলায় জেদ ধরে বলল, যাব না। আপনার আশেপাশেতে দূর, আপনার থেকে কিলো কিলো পথ দূরেও থাকব না। ফালতু জেদ ধরছেন আপনি অদ্রিজা। তখন যেভাবে জোর করে গাড়িতে উঠিয়েছি সেই স্টেপ নিতে হবে। তো সোজাসুজিই বলতে পারেন। এত বাহানা দেখাচ্ছেন কেন আমার কাছাকাছি আসার জন্য? আপনি আমাকে চান সেটা আমিও জানি, আপনিও জানেন। ফালতু জেদ দেখাচ্ছেন। অদ্রিজা চোখ বড় বড় করেই চরম রাগল। ফোঁসফাস করেই বলে উঠল, জাস্ট অ্যা ইরিটেটিং ম্যান। আজগুবি কথা একদমই বলবেন না রক্তিম। কোন বাহানা দেখাচ্ছি না আমি। আপনার বাসায় জীবনেও আর প্রবেশ করব না আমি। রক্তিম বাঁকা হাসল। আকস্মিক 2 হাত দিয়ে অদ্রিজার কোমর চেপে ধরল। কপালে কপাল ঠেকিয়েই বাঁকা হেসে বলল, যদি করেন তবে। প্রবেশ করব না যখন বলেছি তখন করব না। এটাই শেষ কথা। রক্তিম কপাল সরিয়ে চোখ টিপল। বাঁকা হাসিটা আগের মতোই চোখে মুখে ঝলকিয়ে বলল, আর যদি একবার প্রবেশ করেই ফেলেন তাহলে? তাহলে কিন্তু আর বের হতে পারবেন না অদ্রিজা। দরকার পড়লে পা ভেঙ্গে বসিয়ে রাখব বাসায়। অদ্রিজা অবাক হল। বিস্ময় নিয়ে চোখ বড় বড় করে রক্তিমের দিকে তাকাল।
রক্তিমের চোখে মুখে কৌতুক মাখা গা ঝালানো হাসি। ফুস করে বর্ষর নিঃশ্বাস ফেলেই বিরক্তি নিয়ে বলল সে, যাব না। আপনি এখান থেকে গেলে ভালো লাগবে। প্লিজ আপনার বাসায় যান। রক্তিম এত সহজেই ছেড়ে দিল না। অদ্রিজার সোজাসাপটা কথায় সহজ সরল মানুষের মতো মাথা দুলিয়ে রাজিও হল না, বরং চোখে মুখে তীব্র বিদ্বেষ নিয়ে জিজ্ঞেস করল, যাবেন কি যাবেন না? লাস্টবার বলছি। অদ্রিজা মুখ ফুলিয়ে বিরক্তি নিয়ে বলে উঠল, কানে শুনেন না নাকি রক্তিম? যাব না। ব্যাস। অদ্রিজার ওই কথাটা শেষ করল কি না করল অপেক্ষা করল না রক্তিম। ঠিক আগের পন্থা ব্যবহার করেই আকস্মিক কোলে তুলে নিল অদ্রিজাকে। চোখে মুখে স্পষ্ট রাগ নিয়েই অদ্রিজার কোমর চেপে নিজের বুকে মিশিয়ে নিল। অদ্রিজা অবাক হয়েই চেয়ে রইল। রক্তিমের চোখে মুখের রাগটা দেখেই শিউরে উঠল এবার। নিজের কোমল লতিয়ে যাওয়া শরীরটা রক্তিমের বাহুডোরে রক্তিমের শরীরের সাথেই লেপ্টে আছে ভেবেই অস্বস্তিতে ভারী হয়ে উঠল মুখ চোখ। নিজেকে ছাড়ানোর চেষ্টা বিশেষ করা গেল না। দুই হাত দিয়ে বেশ শক্তভাবেই চেপে ধরে রেখেছে রক্তিম। অদ্রিজা ছাড়ানোর চেষ্টা চালাতে নিলেও নিজের সাথে একেবারে লেপ্টে মিশিয়ে নিল অদ্রিজার শরীর। দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বলল, চেয়েছিলেন তো এমন কিছু হোক? খুশি না হয়ে ছটফট করছেন কেন হু? আমি মোটেই এমন কিছু চাইনি। রক্তিমের রাগে টানটান মুখে এবার হাসি ফুটল। অদ্রিজার কানের কাছে ফিসফিসিয়ে বলল, বুঝি তো আমি। অদ্রিজা বিরক্ত হল। অস্বস্তিতে শরীরটা ঘেমে উঠল মুহূর্তেই। রক্তিমের বুকের সাথে মাথাটা লেপ্টে থাকায় স্পষ্ট শোনা গেল রক্তিমের বুকের ধুকফুক করা শব্দ। চোখ ছোট করে রক্তিমের দিকে চেয়ে থাকতেই রক্তিম পা এগিয়ে গেইটের ভেতর ঢুকল। সিঁড়ি বেয়ে দোতলায় এসেই বাসার সামনে নামিয়ে দিল অদ্রিজাকে। কলিং বেল বাজিয়েই অদ্রিজার কানে ফিসফিসিয়ে বলল, বাসায় ঢুকলে কিন্তু আর বের হতে পারবেন না। রেহাই পাবেন না। মনে করিয়ে দিলাম জাস্ট। অদ্রিজা রাগে ফোঁসফাস করে তাকিয়ে কিছু বলতে যাবে ঠিক তখনই সুইটহার্ট দরজা খুলল। মাথার সাদা চুলগুলো আজ ছেড়ে দেওয়া। পরনের সাদা শাড়িটা আজ ভিন্ন নিয়মে যুবতীদের মতো পরা। কানের কাছে একটা শুভ্র সাদা গন্ধরাজ ও গাথা। সাদা কুচকানো চামড়ার মিষ্টি চেহারায় সেই শুভ্র ফুলটা চমৎকার রকম মিষ্টতা যোগ করল। অদ্রিজা মিষ্টি হাসল সুইটহার্টের ভিন্ন মিষ্টি সাজ পর্যবেক্ষণ করেই। ঠোঁট টেনে হেসেই বলে উঠল, কেমন আছো সুইটহার্ট? সুইটহার্ট মিষ্টি ভাবে হাসল। অদ্রিজার গাল টেনেই বলল, একদম ভালো। তুমি? আমিও ভালো। অনেক দিন পর দেখা তোমার সাথে। ভেবেছিলাম আর কোনোদিন দেখাই হবে না তোমার সাথে। সুইটহার্ট হেসে বলল, ভেতরে আসো। ফ্রেশ হয়ে বিশ্রাম নাও কিছুটা সময়। কিছুক্ষণ পর কিন্তু আর বিশ্রাম নেওয়া যাবে না বলে দিলাম। অদ্রিজা অবাক হল। বিশ্রাম নেওয়া যাবে না মানে? কেন যাবে না বিশ্রাম নেওয়া? বুঝে উঠল না। পা ফেলে বাসায় ঢুকতে যাবে ঠিক তখনই সেখানে হুড়মুড় করে এসে উপস্থিত হল দিহান। মুখে চোখের চরম ক্লান্তি নিয়েই পায়ের জুতোজোড়া খুলতে খুলতেই ব্যস্ত হয়ে বলে উঠল সুইটহার্টের উদ্দেশ্যে, দাদিমা, লেট হয়ে গেল বুঝি? টিউশনিটা শেষ করতেই দেরি হয়ে গেল। সুইটহার্ট চমৎকার হাসল। দিহানের দেরি হওয়ার জন্য তিনি কিছু না বললেও অদ্রিজা চোখমুখ কুঁচকে বলে উঠল, দিহান তুমি এখানে? কিসের লেট হবে? বুঝলাম না। দিহান হাতের ঘড়ির দিকে তাকাল। হালকা হেসেই বলল, দেরি হয়নি বলছো? আমি কি করে জানি তা? কিন্তু তুমি এখানে কেন? দিহান নিরাশ হল। চোখে মুখে হতাশ হওয়া ভাব করে শান্ত কণ্ঠে বলল, এইখানে আজ আমার আসাটা কি খুব অনুচিত নাকি দ্রিজা? তুমি বলতে চাইছো আমার আসা উচিত হয়নি, তাই তো?
অদ্রিজা কিছুই বুঝল না দিহানের বলা কথাগুলোর। বোকার মতো ড্যাবড্যাব করে তাকিয়ে থাকার মাঝেই রক্তিম আর দিহান ভেতরে ঢুকে গেল। সে সেখানেই দাঁড়িয়ে থাকল। সুইটহার্ট তাকে ভেতরে ঢুকিয়েই এগিয়ে নিল নেহার কাছে। নেহাকে দেখেই আরেক ধাপ অবাক হল অদ্রিজা। নেহার শরীরেও সাদা শাড়ি, তারও চুলগুলো ছেড়ে দেওয়া, কানের পেছনে তারও সাদা গন্ধরাজ গোজা। অদ্রিজা বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। নেহার ছোট্ট শরীরে এই সাজটা ভীষণ মানিয়েছে। মুচকি হেসে দুইজনের এই একই সাজের মানে খুঁজতে লাগল অদ্রিজা। সেই খোঁজাখুঁজির মাঝেই নেহা আরও একটা সাদা শাড়ি নিয়ে এগিয়ে এল। মুচকি হেসেই বলল, এই ঘুমোবি এখন? ঘুমোলে ঘুমিয়ে নে তাড়াতাড়ি। তোকে শাড়ি পরিয়ে রেডি করাতে হবে আবার। তাড়াতাড়ি কর। অদ্রিজা ড্যাবড্যাব করেই চেয়ে রইল। তখনই পেছনে থেকে অত্রিয়া বলল, হাপু, একটু বসে বিশ্রাম নে তো। ঘুমোলে রাত কাবার হয়ে যাবে তোর। অদ্রিজা আরেক ধাপ অবাক হল। অত্রিয়া যে এখানে তা তো জানা ছিল না তার। এখানে কেন সে? ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে অত্রিয়াকে দেখতেই চমকে উঠল সে। তার থেকে চমৎকার রূপবতী মেয়েটার সাদা ধবধবে শরীরেও সাদা শাড়ি, ঠিক একই সাজ। অদ্ভুত তো। এরা কি আজ সাদায় সাদায় শুভ্রতা ছড়িয়ে দেওয়ার প্ল্যান করেছে নাকি? কনগ্রেচুলেশন মিসেস রক্তিম মাহমুদ ফর ইউর 3rd মান্থস অফ প্রেগন্যান্সি। অদ্রিজা থমকাল রক্তিমের শান্ত কণ্ঠে কথাগুলো শুনে। নেহার জোড়াজুড়িতে সেও সেজেছে। তবে এই সাজের কোন নির্দিষ্ট কারণ না পেয়েই এতক্ষণ চুপ ছিল। হঠাৎ ওই তাকে ছাদে আনা হল। অদ্রিজা কোনো কিছুরই কারণ খুঁজে পেল না। শান্ত গম্ভীর চাহনি ফেলে প্রশস্ত ছাদটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল কেবল। বেশ সুন্দর সাজানো হয়েছে। ছাদের মাঝখানটায় ইয়া বড় টেবিল। টেবিলের উপরই বর্ষর কেক রাখা। ছাদের ঠিক সেই জায়গাটায় বেলুন দিয়ে চমৎকার সাজানো। ছাদের বাকি চারপাশ কাঁচা ফুল দিয়ে সাজানো। কাঁচা ফুলের সুবাস মৌ মৌ করতেই ছাদে উপস্থিত হল মিষ্টি মিষ্টি পিচ্ছি পাখিগুলো। পিচ্ছি ছেলেমেয়েগুলোর দিকে মুগ্ধ চাহনিতে তাকাতেই আকস্মিক সামনে আসল রক্তিম। তার একটা হাত টেনে ধরেই শান্ত শীতল গলায় কথাগুলো বলল রক্তিম। অদ্রিজা বিস্ময় নিয়ে রক্তিমের দিকে তাকাল। নিজের হাতটা এক টানে ছাড়িয়ে নিয়েই কিছুটা দূরে সরে দাঁড়াল। মুখে চোখে চাপা অনুভূতি নিয়ে চারপাশ ফিরে চাইল। সুইটহার্ট, নেহা, অত্রিয়া, দিহান, রায়মান সহ পিচ্ছি পিচ্ছি ছেলেমেয়েগুলোর মুখে মিষ্টি হাসি। হাসিগুলো নজর ফেলে ভালোভাবে দেখতে দেখতেই চোখজোড়া গিয়ে স্থির হল সেই মানুষগুলোরই পাশে থাকা আরেকজন মানুষের উপর। তার মা। এখানে। প্রথম দফায় বিশ্বাস না করলেও নিজের চোখকে অবিশ্বাস করার কারণ খুঁজে পেল না সে। বিস্ময় নিয়ে সেদিকে পানে তাকিয়ে থাকার মাঝেই রক্তিম আবার ও তার হাতটা ধরল। পকেট থেকে একটা রিং বের করেই আঙ্গুলে পরিয়ে দিতে দিতেই ফিসফিসিয়ে বলল, হাত ছাড়িয়ে নিলেন কেন? আপনার হাত সত্যি সত্যি ভেঙে ফেলব ভেবেছেন? অদ্রিজা বিরক্তি নিয়ে তাকাল। হাতটা পুনরায় ছাড়িয়ে নিয়ে ঝাঝাল দৃষ্টিতে তাকাল। অনামিকা আঙ্গুল থেকে রিংটা খুলে নিয়েই রক্তিমের হাতের মুঠোয় ধরিয়ে দিল। তীব্র রাগ আর ক্ষোভে মুখ চোখ লাল করেই বলে উঠল, আপনার দেওয়া কোনো কিছুই পরব না আমি। রিংটা আপনার কাছেই রাখুন। আপনার দেওয়া পাইলটাও অনেক আগেই খুলে রেখে দিয়েছি। আপনাকে দিয়ে দিব। রক্তিমের হাসিমাখা মুখের চাহনির বদল ঘটল এবার। ফর্সা ধবধবে নাক, মুখ লাল হল। চোয়াল শক্ত হয়ে এল যেন। হাঁটু গ্যারে বসেই অবিশ্বাসের সাথে অদ্রিজার শাড়ি সরিয়ে পায়ের পায়েলটা যে নেই তা নিশ্চিত হল। সঙ্গে সঙ্গেই রাগটা শতগুণ বাড়ল। অদ্রিজার থেকে কিছুটা দূরে সরে এসেই ছাদের রেলিংটায় জোরে সরে এক ঘুষি বসাল। ক্ষিপ্ত চাহনিতে অদ্রিজার দিকে তাকিয়েই দাঁতে দাঁত চেপে বলল, ভালো করলেন না এটা। একদমই ভালো করলেন না অদ্রিজা।
অদ্রিজা তাচ্ছিল্য নিয়ে হাসল। বুকে হাত জোড়া ভাঁজ করে দাঁড়িয়েই নেহাদের কাছাকাছি গিয়ে দাঁড়াল। ক্লান্ত কণ্ঠে বলে উঠল, আমি সত্যিই অনেক ক্লান্ত নেহা। অত্রি চল, বাড়ি যাব। সুইটহার্ট, এবার বাড়ি যাই প্লিজ। সুইটহার্ট মিনমিনে চোখে তাকাল। অসহায় মুখ করে একবার রক্তিম তো একবার অদ্রিজার দিকে তাকাল। কত আশা, কত স্বপ্ন নিয়ে সবাই মিলে এই সারপ্রাইজ প্ল্যান করল। শেষ পর্যন্ত সারপ্রাইজটার যে 12টা বেজে গিয়েছে তা রক্তিমের মুখ চোখ দেখে বুঝতে আর বাকি রইল না তার। হতাশ চাহনি ফেলেই বলে উঠলেন তিনি, যাবে? যাবে মানে? এবার থেকে তুমি এখানেই আমার সাথেই থাকবে। একা একা আর কত বাঁচা যায় শুনি। জানতো আগে বলেইনি আমার একটা সতীন আছে, নয়তো অনেক আগ থেকেই সতীন নিয়ে সংসার করা শুরু করে দিতাম। সবটা জানের দোষ। অদ্রিজা ম্লান হাসল, নরম কণ্ঠে বলল, সুইটহার্ট, তুমি চিন্তামুক্ত থাকো। তোমার সুখের সংসারে কোন সতীন আসবে না। সতীন নিয়ে জ্বালাময় সংসারও করতে হবে না তোমায়। তোমার জানের সাথে আমার ডিভোর্স হয়ে যাবে কয়েক মাস পর। অদ্রিজার অপ্রত্যাশিত কথাটাতেই রাগটা এবার ফুলে ফেপে উঠল রক্তিমের। চোখে মুখে এক ভয়ঙ্কর চাহনি। কপালের রগটা ইতমধ্যেই ফুলে উঠেছে। লাল রক্তিম চেকজোড়া নিয়ে একনজর অদ্রিজার দিকে তাকিয়েই হনহনিয়ে এগিয়ে এল সুইটহার্টের কাছে। গম্ভীর তীক্ষ্ণ গলায় স্পষ্টভাবে বলে বসল, সুইটহার্ট, এখানে কিছু হবে না আর। সবার খাওয়ার ব্যবস্থা করো গিয়ে। আমার জন্য এক মগ কফি পাঠিয়ে দিও। খাবো না আমি। আর হ্যাঁ, অদ্রিজা। অদ্রিজা মাথা তুলে চাইল। রক্তিমের লাল রক্তিম চোখজোড়ার দিকে তাকিয়েই মুহূর্তে শিউরে উঠল। গম্ভীর চোখ মুখে তাকিয়ে থাকার মাঝেই রক্তিম বলল, আপনি এই বাসাতেই থাকবেন। বের হবেন তো পকেটে রেখে দিব বলে দিলাম। মাইন্ড ইট। আমাকে এর থেকে বেশি রাগালে ফল ভালো হবে না বলে দিলাম। অদ্রিজার স্পষ্ট জবাব। কি করবেন? মেরে ফেলবেন। আপনার কাছে থেকে যেটুকু নিশ্চয়তা থাকবে তার থেকে একটা উম্মাদের সাথে থাকলেও বেশি নিশ্চয়তা থাকবে রক্তিম। কি কথার ধরন! ছি! রক্তিম ভ্রু কুঁচকাল। অদ্রিজার মুখের দিকে কিছুটা ঝুঁকতেই চুলগুলো ঝুঁকে পড়ল কপালে। অদ্রিজার হাতজোড়া খামচে ধরেই ক্ষোভ নিয়ে বলে উঠল, যদি নিশ্চয়তা নাও থাকে তবুও আপনাকে আমার সাথেই থাকতে হবে। মানলে ভালো, না মানলে সেটা আপনার বিষয়। আমার মুডটাই নষ্ট করে দিয়েছেন আপনি। ডিসগাস্টিং। কথাগুলো বলেই অদ্রিজার হাতজোড়া ছেড়ে দিয়ে চলে গেল রক্তিম। চোখে মুখের সেই তীব্র রাগের আকস্মিক আক্রমণে শিউরে উঠল অদ্রিজার মন প্রাণ। একটু বেশি কি করে ফেলেছে রক্তিমের সাথে। মস্তিষ্ক বলল, না, আত্মসম্মান নিয়ে এটুকু করা অন্যায় নয়। রক্তিমই তো বলেছিল তার আত্মসম্মান নেই, বেহায়া। তবে আজ কেন আত্মসম্মান দেখাতে না দেখাতেই রাগে থিতিয়ে গেল তার চোখ মুখ। এই বাসা থেকে শত জোরাজুরির পরও যাওয়া হয়ে উঠেনি অদ্রিজার। রাত এখন অনেক। এত রাতে বাসায় একা ফেরা যেমন তার পক্ষে সম্ভব নয় তেমনি এই বাসায় থাকাটাও তার জন্য উচিত নয়। অত্রিয়া আর তার মা জোর করেই রেখে গেল এখানে। তার চাওয়ার কি কোন গুরুত্ব নেই? অদ্রিজা ভেবে পেল না। মনটা হঠাৎ ভীষণ খারাপ বোধ হল। যুবতী মন হঠাৎ ওই কিশোরী মনের মতো রাগ অভিমানে জোরসড় হল। কান্না আটকানো কষ্টে ছটফট করল। তার বোন, তার বান্ধবী করতে পারল এমনটা? বাসায় পৌঁছে দিলে কি খুব বেশি ক্ষতি হয় তাদের? অদ্রিজা ভাবল। ভীষণভাবে ভাবল। মুখ চোখ কালো করল। দমবন্ধকর কষ্টে কান্না আটকাল। ঠিক তখনই দরজায় করাঘাত পড়ল। অদ্রিজা ঘাড় ঘুরিয়ে চাইল দরজার দিকে।
এগিয়ে গিয়ে দরজা খুলে দিতেই চোখে পড়ল রক্তিমের ভেজা মুখ। চোখজোড়া এখনো আগের মতোই লাল টকটকে, কপালে ভাঁজ, মাথার কালো চুলগুলো ভেজা, মুখের খোঁচা খোঁচা ছোট দাড়িগুলোতেও জলের ছিটে ফুটে। অদ্রিজা একনজর চেয়েই গম্ভীর কণ্ঠে শুধাল, কি সমস্যা? এত রাতে আমার রুমের দরজায় নক করছেন কেন? আশ্চর্য, ঘুমের মধ্যে বিরক্ত করবেন না। রক্তিম ম্লান হাসল, ভেজা চুলগুলো হাত দিয়ে পেছনে ঠেলে দিয়ে লম্বা দীর্ঘশ্বাস ফেলল। ঠোঁট চেপে বলল, এটা আমার রুম। আপনার রুম হলো কবে থেকে? অদ্রিজা নড়েচড়ে দৃষ্টি ফেলল রুমে। হবে হয়তো রক্তিমের রুম। এভাবে হুট করে নিজের রুম বলে দেওয়া উচিত হয়নি তার। কাপা গলায় বলল সে। সুইটহার্ট বলেছে এটা আমার রুম। জিজ্ঞেস করুন গিয়ে। জিজ্ঞেস করার দরকার নেই। বিশ্বাস করি আপনাকে। কিন্তু আমি আপনাকে বিশ্বাস করি না। এটা যে আপনার রুম তার কি প্রমাণ আছে? বলুন। রক্তিম ক্লান্ত চাহনিতে তাকাল। বুকে হাত গুজে দাঁড়িয়ে চোখ দিয়ে ইশারা করল পেছনে তাকাতে। সঙ্গে সঙ্গে অদ্রিজা পেছন ফিরে চাইল। খাটের পাশেই টেবিলটার উপর রাখা ছবিটার ফ্রেমের ভেতর সুইটহার্ট আর রক্তিমের হাস্যোজ্জ্বল চেহারা। রক্তিম তখন অল্প বয়সী তরুণ বোধ হয়। হ্যাংলা পাতলা শরীর, পরনে একটা টি শার্ট, ট্যারাবেকা দাঁত কেলানো সেই হাসিটা মুখে। পাশেই সুইটহার্টের মিষ্টি মুখ। অদ্রিজা হতাশ হয়ে ছবিটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করল। রক্তিমের দিকে চোখ ছোট ছোট করে তাকাতেই রক্তিম ক্লান্তি নিয়ে বলল, প্রমাণ পেয়েছেন? আমি ক্লান্ত। আপনি হয়তো আমার থেকে বেশি ক্লান্ত, তবে আমার এই মুহূর্তে ঘুমের প্রয়োজন। প্লিজ সাইড। অদ্রিজা সরল, চাপা কণ্ঠে বলল, তাহলে আমি কোথায় ঘুমাব? আমারও ঘুম পাচ্ছে। রক্তিম ভ্রু কুচকাল। অদ্রিজার দিকে তাকিয়েই বিরক্তিসহিত বলে উঠল, প্রথমত আপনি আমার মুডটাই চেঞ্জ করে দিয়েছেন। দ্বিতীয়ত বাচ্চাদের সাথে কেক মাখামাখি হইচই করে ক্লান্ত আমি। ওইসব কিছু আপনার জন্যই অ্যারেঞ্জ করা হয়েছিল, আপনি তা ভেস্তে দিলেন। সমস্যা নেই। আমার পিচ্ছিরা অল টাইম থাকে আমাকে খুশি রাখার জন্য। তাদের সাথে এতক্ষণ সময় কাটিয়ে এখন বোধ হয় আমার ঘুম প্রয়োজন, তাই না? আপনি প্লিজ এখন নতুন নাটক শুরু করবেন না অদ্রিজা। অদ্রিজা তৎক্ষণাৎ রাগল। রাগে চোখ মুখ আগুন করেই ঝাঝালো কণ্ঠে বলল, নাটক? এটাকে আপনার নাটক মনে হচ্ছে রক্তিম? এটার মতো সিরিয়াস ইস্যু আর হতে পারে? আমি আপনার সাথে এক রুমে কেন থাকব? আশ্চর্য। রক্তিম মাথা চেপে ধরল। দাঁতে দাঁত চেপেই বলল, স্টুপিড। আপনি আমার সাথে এক রুমে থাকেননি। কি হলো? থাকেননি? বলুন। অদ্রিজা স্পষ্ট জবাব দিল, থেকেছি, তখন তো সেই চুক্তি অনুযায়ী থাকতে বাধ্য হয়েছিলাম। এই ছাড়া কিছুই নয়। এখন তো সেই চুক্তির দায়বদ্ধতা নেই। আপনিই সেই দায়বদ্ধতা থেকে আমায় রেহাই দিয়েছেন। রক্তিম কঠিন চাহনিতে তাকাল। শক্ত গলায় বলল, শুধুমাত্র দায়বদ্ধতা? আরও কিছু ছিল তো? সেসবের সমাপ্তি ঘটিয়ে দিয়েছেন। আসলেই ভালোবাসা বলে কিছু হয় না। আমি ঠিক ছিলাম। অদ্রিজা স্পষ্ট গলায় বলল, ঠিক। ভালোবাসা বলে কিছুই নেই। সবটা বাহ্যিক। রক্তিম ঠোঁট টিপে হাসল অদ্রিজার কথা শুনে। মাথার চুলগুলো হাত দিয়ে হালকা ঝাড়া দিয়েই বলে উঠল, ভালোবাসা আপাতত বাদ। চুপচাপ ভালো মেয়ের মতো আমার পাশে এসে ঘুমিয়ে পড়বেন। অনেক রাত হয়েছে। সুইটহার্ট বোধ হয় জেগে নেই। আর অন্য রুমগুলোও পরিষ্কার নেই। সো এইখানেই ঘুমোতে হবে। অদ্রিজা শক্ত কণ্ঠেই বলল, ঘুমাবো না। রক্তিম করা চাহনিতে তাকাল। কপাল কুঁচকেই বিরক্তি নিয়ে বলল, কেন?
কি সমস্যা? অদ্রিজা অস্ফুট স্বরে বলল। ওই যে আত্মসম্মান। আপনিই তো বলেছিলেন বেহায়ার মতো আপনার পেছনে পড়ে আছি। রক্তিমের চোয়াল শক্ত হয়ে এল। অদ্রিজার দিকে তাকিয়েই ছোট্ট শ্বাস ফেলে বলল, ভুলগুলো কি আমার ছিল আদৌ অদ্রিজা? সৃষ্টিকর্তা ইচ্ছে করেই ভুলগুলো আমার উপর চাপিয়ে দিয়েছেন। আর সেই মিথ্যে ভুলের শাস্তিটাও আমায় পেতে হচ্ছে। আপনি খাটে ঘুমোন, আমি সোফায় ম্যানেজ করে নিব। অদ্রিজার ঘুম ভাঙ্গতেই চোখে পড়ল রক্তিমের নেশা ধরানো চাহনি। ফ্লোরে হাউটু ঘেরে বসে বিছানার উপর হাত জোড়া রেখে মুখটা অদ্রিজার মুখের সামনেই রাখল। অদ্রিজার ঘুমন্ত চেহারার দিকে ঘোর লাগানো চাহনি ফেলে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার মাঝেই ঘুম ভাঙল অদ্রিজার। চোখ মেলে রক্তিমকে এভাবে তাকিয়ে থাকতে দেখেই বিব্রত হল। বার কয়েক চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকিয়ে উঠে বসল এবার। কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলেই এলোমেলো চুলগুলো খোপা করতে ব্যস্ত হয়েই বলে উঠল সে। কি সমস্যা? এভাবে তাকিয়ে আছেন কেন আপনি? রক্তিম ঠোঁট টেনে হাসল। হাতজোড়ার উপর মুখটা ভর দিয়ে রেখেই বলল, পরনারীর দিকে তাকিয়ে আছি নাকি? নিজের স্ত্রীর দিকে তাকানোর অধিকার নেই নাকি আমার অদ্রিজা? অদ্রিজা চাহনি কঠিন করল। কাট কাট চাহনি ফেলে রক্তিমকে দেখে নিয়েই শক্ত গলায় বলল, না নেই। আমি আপনার পরিচিত কেবল, স্ত্রী নয়। মনে নেই? রক্তিমের চাহনি এবার থমকাল। হাসি চকচক করা মুখটা এবার কিঞ্চিত গাম্ভীর্য ফুটে উঠে। ঠোঁটে ঠোঁট চেপে কিছুটা সময় চুপ থেকেই কৃত্রিম হাসল। অদ্রিজার দিকে তাকিয়েই বলে উঠল, মনে থাকলেই বাকি। এখন আপনি আমার স্ত্রী। স্ত্রী তো পরিচিতই হয়। অপরিচিত কেউ হুট করে স্ত্রী হতে পারে। তাই কেবল পরিচিত বললেও সমস্যা নেই। আপনি আমার পরিচিত এবং স্ত্রীও। অদ্রিজা খাট থেকে নেমেই উঠে দাঁড়াল। ভ্রুজোড়া কুঁচকে নিয়েই বলে উঠল, কিসের স্ত্রী? কে স্ত্রী? আমি আপনার স্ত্রী নই। আপনার আমার বিয়েটা জাস্ট চুক্তি ছিল। আপনারও চুক্তি অনুযায়ী শর্ত পূরণ হয়েছে, আমারও। সেইম সেইম। কয় মাস পর ডিভোর্স পেপারে সাইন করলে সে চুক্তির বিয়েরও কোন অস্তিত্ব থাকবে না। মনে রাখবেন। রক্তিম চোখ মুখ শক্ত করল। চোখ মুখে টানটান কঠিন চাহনি নিয়ে অদ্রিজার দিকে তাকিয়েই উঠে দাঁড়াল। চোয়াল শক্ত করে অদ্রিজার দিকে কিছুটা ঝুঁকতেই অদ্রিজা কপাল কুঁচকাল। রক্তিম বাঁকা হাসল। হাতজোড়া অদ্রিজার দুই পাশে দেওয়ালে রেখেই অল্প দূরত্বে আবদ্ধ করল অদ্রিজাকে। ভ্রু নাচিয়ে বলল, কি মনে রাখব? আরেকবার বলুন, প্লিজ। অদ্রিজা কুচকানো ভ্রু নিয়ে সেভাবেই তাকিয়ে থাকল। আকস্মিকভাবে রক্তিম কাছে চলে আসায় অস্বস্তিতে তেতো হয়ে আসল চোখমুখ। রক্তিমের দুই হাতের মাঝে ওইটুকু জায়গায় হাঁসফাঁস করতে করতেই কণ্ঠে ঝংকার তুলে বলল, কি হচ্ছে কি এসব? সরে দাঁড়ান। রক্তিমের ভাবলেশহীন জবাব, সরলাম না। এবার বলুন কি করবেন? অদ্রিজা বিরক্ত হল। চরম রকম বিরক্তে থিতিয়ে উঠল মন প্রাণ। সাথে জম্মাল রাগ। দাঁতে দাঁত চেপেই বলে উঠল, আমার ভালো লাগছে না, সরে দাঁড়ান। রক্তিম ঠোঁট টিপে হাসল। অদ্রিজার কথাটাকে উপেক্ষা করেই চোখ টিপল। মাঝখানের কয়েক ইঞ্চির দূরত্বটাও মিটিয়ে নিতে লাগলে অদ্রিজা হাত জোড়া রক্তিমের বুকের উপর ভর করে রাখল, যাতে রক্তিম এগিয়ে আসতে না পারে। তা দেখেই হুহা করে হেসে উঠল রক্তিম। অদ্রিজার থেকে বেশ কিছুটা সরে গিয়েই হাসতে হাসতে বলে উঠল, প্রতিরক্ষার পন্থাটা দারুণ ছিল, কিন্তু রক্তিমের কাছে এই পন্থাটা কিছুই নয়। আপনি বৃথা চেষ্টা করছিলেন আর কি। তো 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 আপনাকে এসব নরমাল প্রতিরক্ষার পন্থা অনুসরণ করলে চলবে না অদ্রিজা।
রক্তিম থেকে নিজেকে বাঁচাতে হলে আরও কঠিন কঠিন পন্থা বেছে নিতে হবে, নয়তো সুদে আসলে সবটাই মিটাতে হবে আপনাকে। বলেছিলাম না মিসেস মাহমুদ। অদ্রিজা জ্বলে উঠল। মন মেজাজ সব বিগড়ে গেল কয়েক মুহূর্তেই। চোখজোড়ায় চরম বিতৃষ্ণা আর ক্ষোভ নিয়ে রক্তিমের দিকে এমনভাবে তাকালো যেন এক্ষুনি পারলে এক্ষুনি শেষ করে ফেলত এই লোকটাকে। কিন্তু তা বাস্তবে সম্ভব হল না। শক্ত কণ্ঠেই নজরটা আরও জ্বলন্ত করে তুলে বলে উঠল, এসব নাটকের কি মানে রক্তিম? আপনার এই মনে হচ্ছে আমি আপনার স্ত্রী, আবার কিছুক্ষণ পর মনে হবে আমি কেবলই পরিচিত, তাই না? যেখানে বিয়ের শুরুতেই ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে নিয়েছেন সেখানে আবার মিসেস বলছেন কোন অধিকারে? কয় মাস পর আপনি আপনার জায়গায়, আমি আমার জায়গায়। তাই বলছি, নতুন করে এসব ড্রামা করবেন না। একদমই না। ডিভো। অদ্রিজা বাকি কথাটা বলে উঠতে পারল না। তার আগেই রক্তিমের ঠোঁটজোড়া দখল করে নিল তার ঠোঁটজোড়া। মৃদু কম্পনে কেঁপে উঠল তার লতানো রূপময় শরীর। রক্তিমের হাতজোড়া নিজের কোমরে অনুভব করেই শিউরে উঠল লেমকূপগুলো। নিঃশ্বাস অতিদ্রুত ঘন হয়ে এল। শিরা উপশিরায় বহমান রক্ত সর্বোচ্চ বেগে প্রবাহিত হল। হাত পায়ের কম্পন নিয়েই বিস্মিত হল সে। হাতজোড়া দিয়ে ইচ্ছে মতো রক্তিমের বুকে কিল ঘুষি বসিয়েও নিজেকে ছাড়ানো গেল না। রক্তিম বাঁকা হাসল। মিনিট কয়েক পর অদ্রিজা ঠোঁটজোড়া ছেড়ে দিয়েই ঠোঁট কামড়াল। অদ্রিজা হাফাল। জোরে জোরে নিঃশ্বাস নিয়েই দ্রুত গলায় বলে উঠল, সাহস কি করে হয় আপনার এরকম করার? রক্তিম আবার ঠোঁট টেনে বাঁকা হাসল। হাতজোড়া দিয়ে অদ্রিজার কোমর আরও শক্তভাবে চেপে ধরেই মুখের দিকে ঝুঁকল। কানের কাছে গম্ভীর শান্ত গলায় বলল, আর কখনো ডিভোর্স শব্দটা উচ্চারণ করলে এই পানিশমেন্টই পাবেন বারবার। এবার আপনি ডিসাইড করুন, এই শাস্তিটা উত্তম নাকি বারবার আলাদা হয়ে যাবেন, ডিভোর্স হয়ে যাবে এসব বলে বলে ঘ্যান ঘ্যান করা উত্তম। অদ্রিজা রাগ ফুসল। মুখ ফুলিয়ে কিছু না বলেই চুপ রইল। ফর্সা ধবধবে মুখ লাল হল মুহূর্তেই। হাতজোড়া দিয়ে ঠোঁট মুছতে মুছোতেই চোখে মুখে বিস্তর ক্রোধ নিয়ে রক্তিমের দিকেই তাকিয়ে রইল সে। রক্তিম হাসল। ভ্রু নাচিয়েই বলে উঠল, আমি অনেক হ্যান্ডসাম, আমিও জানি। আপনার এভাবে চোখ দিয়ে গিলে নেওয়ার কোন মানে হয় না, তাই অদ্রিজা। দৃষ্টি সরান। অদ্রিজা দৃষ্টি সরাল না। ঠিক সেভাবেই জ্বলন্ত আভা চোখে ফুটিয়ে তুলে তাকিয়ে রইল, যেন এক্ষুনি ভস্ম করে ফেলবে। রক্তিম ছোট্ট শ্বাস ফেলেই ভ্রু নাচাল। অদ্রিজার কোমর থেকে হাত সরিয়ে নিয়েই বুকের বাম পাশটায় হাত রাখল। ঠোঁট কামড়ে বলল, এভাবে তাকাবেন না, এখানে লাগে আমার। অদ্রিজা চাহনি আরো ক্ষিপ্ত করল। চোখ মুখ টানটান করেই স্পষ্ট গলায় বলে উঠল, সমস্যা কি আপনার? আমার সত্যিই আপনাকে চরম রকম বিরক্ত লাগছে রক্তিম। অসহ্য লাগছে আপনাকে। আমি এতদিন স্বাধীন ছিলাম। আমার জীবনটা আমার মতোই অনুভব করেছি। আপনি এভাবে হস্তক্ষেপ করতে পারেন না। আমার ইচ্ছে অনিচ্ছা না জেনেই আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না। আমি আপনার সাথে কথা বলতে চাইছি না জেনেও বারবার এমন বিহেভ করছেন যেন আমি আপনাকে ভালোবাসি। আপনি কি ভাবেন আপনার সেসব কথায় আমি লজ্জায় লাল হয়ে বসে থাকব? মুখ নামিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলব। একদম ভুল। আমি আপনাকে এখন আর ভালোবাসি না। ওটা কয়েকদিনের ভালোলাগা ছিল মাত্র। এর বাইরে কিছুই নয়। আর ওই যে বলেছিলেন না সহানুভূতি, সহানুভূতিই ছিল। আপনি কোন কথা বা কাজ দ্বারা আমায় বিব্রত করবেন না প্লিজ। আপনার সেসব কথায় বা কাজে কিছু যায় আসে না আমার। রক্তিমের চাহনি গম্ভীর হল এবার। চুপচাপ সবগুলো কথা শুনেই মাথা দুলাল। গম্ভীর রাশভারী কণ্ঠে বলল, সমস্যা নেই। কিছু যায় আসার পন্থা আমি খুঁজে নিব অদ্রিজা। আপনি অপেক্ষায় থাকুন। কথাটা বলেই রুম থেকে বেরিয়ে গেল রক্তিম।
অদ্রিজা ঠাই দাঁড়িয়ে রইল। রক্তিমের কথার ভাবার্থ বুঝতে না পেরেই চোখ মুখে হতাশা নামল। এই লোকটা আসলে কি চায়, কি করতে চায়? কখনো গম্ভীর তো কখনো আবার চরম রকম বিরক্তিকর। কেমন জানি। অত্রিয়ার কাঁধে ব্যাগ, চুলগুলো দুই ঝুঁটি করা, ছোট্ট বাচ্চা বাচ্চা চেহারাটা বড্ড মায়াময়, চিকন পাতলা ঠোঁটজোড়ায় হাসির রেশ। সকাল 8টায় প্রাইভেটের উদ্দেশ্যে বের হয়েই ছোট ছোট পায়ে হেঁটে যাচ্ছিল সে। হঠাৎ ওই পেছন থেকে কেউ বলে উঠল, এই পুচকি। অত্রিয়া পা থামাল। মায়ময় চোখজোড়া দিয়ে চারদিক পর্যবেক্ষণ করে ভ্রু কুচকাল। কণ্ঠটা কার সেটা স্পষ্ট তার কাছে। ঘাড় ঘুরিয়ে পেছন ফিরেই লোকটাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল সে। মৃদু গলায় বলল, আপনি? লোকটা এগিয়ে আসল। লম্বা চওড়া শরীরটা অত্রিয়ার কাছাকাছি এসে উপস্থাপন করতেই গম্ভীর হল তার চোখ মুখ। কয়েক সেকেন্ড চুপ থেকেই কি বলবে না বলবে হাঁসফাঁস করল। অত্রিয়া তা দেখেই ভ্রু কুচকাল। বিরক্তি নিয়ে বলল, কি হলো? কিছু বলছেন না যে রায়মান ভাইয়া? আপনি এখানে এই সকালবেলায় হঠাৎ কি উপলক্ষে? রায়মান ছোট ছোট চোখ করে তাকাল। ঠোঁট টেনে হাসার চেষ্টা করেই বলল, তোমার জন্য। অত্রিয়া ভ্রু কুচকাল। চোখের দৃষ্টি সরু করেই জিজ্ঞেস করল, আমার জন্য? আমার জন্য কেন? তোমার বয়স কত? রায়মানের আকস্মিক এই প্রশ্নে বিস্মিত হল অত্রিয়া। চোখে মুখে তীব্র বিস্ময় নিয়ে কোমরে হাত রেখে রায়মানের দিকে তাকিয়ে থাকল। রায়মান বুঝতে পারল সাংঘাতিক ভুল করে ফেলেছে সে। মিনিট কয়েক চুপ থেকেই উসখুস করে বলে উঠল, তোমার বয়স 18 হয়নি এখনো। সরি। ভুলে ওই প্রশ্নটা বেরিয়ে গেছে মুখ থেকে। অত্রিয়া হতাশ হল। এই লোকটা তাকে এতটা ভয় পায়। ঠোঁট চেপে রেখে মৃদু হাসল সে। টানটান কণ্ঠে অন্যদিকে ফিরেই বলে উঠল, 18 হতে আরও 2 মাস বাকি। কেন? রায়মান আবারও অপ্রস্তুত হল। মাথার চুলগুলো চুলকেই অপ্রস্তুত হেসে বলল, না মানে এমনি। বাসা থেকে বিয়ে ঠিক করেছে তো তাই। অত্রিয়া চমকাল। ভ্রুজোড়া আরও কিছুটা সংকুচিত করেই পরক্ষণেই বলল, তো তো কিছু না। বিয়েটা করে নিচ্ছি এই আর কি। তোমাকে বলতে এসেছিলাম, তুমি বড্ড ছোট আমার থেকে। নয়তো নয়তো। রায়মান মৃদু হাসল। বলল, কিছু না। বিয়ের বয়সটা হওয়া দরকার ছিল তোমার। এত পিচ্ছি। অত্রিয়া কাটকাট চাহনিতে তাকাল। স্পষ্ট গলায় বলল, 2 মাস পর হবে আর কি। আপনার মতো আমার অত বিয়ে নিয়ে তারা নেই ভাইয়া। আপনি বরং বিয়েশাদি করে নিন দ্রুত। আমাদের দাওয়াত দিবেন। ঠিক আছে। রায়মান ঠোঁট উল্টে হাসার চেষ্টা করেই বলল, আমার বিয়ে হলে খুশি তুমি। যার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে থাকতা তারই বিয়ে হয়ে যাবে আর তুমি বসে থাকবে। আমার বউ কিন্তু আমার দিকে অন্য কোন মেয়ের নজর পড়তে দিবে না। আগের মতো সেভাবে তাকাতেও পারবে না। তো আপোষস হবে না আমাকে ড্যাবড্যাব করে না দেখতে পেরে? অত্রিয়া মৃদু হাসল। বলল, কেন হবে? দিনে কত ছেলের দিকেই ওভাবে ড্যাবড্যাব করে তাকিয়ে থাকি তার হিসেব নেই। আপনি একজন তার মধ্যে না থাকলে এই আর এমন কি। নতুন আরও কত শত ক্রাশ হাজির হবে। আপনি বরং আপনার বউকে নিয়ে সুখে সংসার করুন ভাইয়া। শুভকামনা রইল। আসি তবে। প্রাইভেটে লেট হয়ে যাবে। রায়মান পথ আগলে দাঁড়াল। দাঁতে দাঁত চেপে বলল, তুমি অন্য কোন ছেলের দিকেও এভাবে ড্যাবড্যাব করে তাকিয়ে থাকো অত্রি? অত্রিয়া ঠোঁট টিপে হাসল। হ্যাঁ। কত শত ছেলের দিকেই তো তাকিয়ে থাকি। কেন? আপনি কোন মেয়ের দিকে তাকান না? এতটা লয়াল? ওয়াও। রায়মান গম্ভীর কণ্ঠে বলল, তাকাই। একজনের দিকেই। অত্রিয়া খিলখিলিয়ে হাসল। ঠোঁট চেপে বলল,
আপনার হবু স্ত্রী রাইট। অনেক ভালো একটা হাজবেন্ড পাবে সে। সত্যিই দুনিয়াতে এমন ছেলেও থাকে। আমি শকড। আপনাদের এই বিয়েতে সত্যিই খুব খুশি খুশি ফিল হচ্ছে ভাইয়া। এতটা ভালোবাসা দুনিয়ায় থাকে। রায়মান নিরাশ হল। নিজের থেকেও 7 বছরের ছোট পিচ্ছি এই মেয়েটির কথাবার্তা, চালচলন সবটাতেই হতাশ হল সে। সকাল সকাল সেই হতাশায় মুখ কালো করল সে। গম্ভীর গলায় বলল, বিয়েটা করব না আমি। ওমা, কেন? জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে নাকি আপনাকে? রায়মান মাথা দুলাল। যার অর্থ হ্যাঁ। অত্রিয়া আকাশসমান অবাক হয়েই চোখজোড়া বড় বড় করল। তীব্র বিস্ময় নিয়ে বলে উঠল, ওমা, সে কি? এটা তো খুবই ডেঞ্জারাস কেস। এতদিন শুনেছি মেয়েদের জোর করে বিয়ে দিয়ে দেয়। এখন দেখছি ছেলেদেরও বিয়ে দিয়ে দেয়। ইউনিক। রায়মান আরও এক ধাপ হতাশ হল। এই পিচ্ছি মেয়েটার প্রেমে পড়াই চরম রকমের ভুল হয়েছে। ড্যাবড্যাব করে তাকিয়ে থাকা সেই চাহনির মজা নিতে গিয়েই কবে যে এই মেয়েটাকেই ভালোবেসে ফেলল কে জানে। এমন পিচ্ছি মেয়েকে ভালোবেসে ফেলা একদমই উচিত হয়নি তার। চরম মাফের ভুল। এই মেয়েকে যে সে ভালোবাসে এটা বুঝাতেই তো তার বছর পেরিয়ে যাবে। আশ্চর্য। আয়নায় স্পষ্ট হয়ে ফুটল লাবণ্যময়ী শরীরটার প্রতিবিম্ব। মোমের মতো সাদা ধবধবে কোমল শরীরটায় আজ গাঢ় সবুজ রঙের শাড়ি মোড়ানো। সদ্য ভেজা লম্বা চুলগুলো কাঁধের একপাশ দিয়ে এনে সামনে রাখা। কোমর পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে পানির ঝাপটায় শাড়ির একাংশ ভিজিয়ে তুলল মুহূর্তেই সেই ভেজা চুল। পেটের দিকে আঁচলটা ভিজে গিয়েই লেপ্টে বসল কোমল ত্বকে। অদ্রিজা ভ্রু কুঁচকে চাইল। চুলগুলো তৎক্ষণাৎ হাত দিয়ে সরিয়ে পেছনে ফেলেই পেটের আঁচলটা তুলে ঝাড়া দিতেই কেউ একজন নিঃশব্দে হাসল। অদ্রিজা বুঝল না। হাত দিয়ে আঁচলটা হালকা ঝেড়েই তোয়ালে নিয়ে ভেজা চুলগুলো মুছড়ে নিবে ঠিক তখনই কেউ এসে তার পেছনে দাঁড়াল। হাতজোড়া বুকে ভাঁজ করেই মোহনীয় চাহনিতে তাকিয়ে রইল সামনের লাবণ্যময়ী মেয়েটির দিকে। ভেজা কালো চুলে চোখমুখে স্নিগ্ধতার আভাস যেন তার ভেতরটা মাতাল করে তুলল মুহূর্তেই। ফর্সা দুধে আলতা সাদা রঙের মুখশ্রীতে ঘন পাপড়িওয়ালা কালো চোখ। চিকন পাতলা খয়েরি ঠোঁটে আর্দ্র ভাব। রক্তিম মৃদু হাসল। অদ্রিজার হাত থেকে তোয়ালেটা নিয়েই ঘোর লাগানো কণ্ঠে ফিসফিসিয়ে বলে উঠল, এভাবে নিজের রূপে ঘায়েল করার বুদ্ধিটা কিন্তু চমৎকার আপনার। একটা মানুষকে এভাবে কন্ট্রোললেস করে দেওয়ার প্ল্যান কিন্তু একেবারেই করা উচিত হয়নি আপনার। অদ্রিজা চমকে তাকাল। কথাগুলো শুনেই পেছনে ফিরে রক্তিমের চোখের দিকে তাকাতে গিয়েই নড়েচড়ে উঠল ভেতরটা। চোখাচোখি চোখ রাখতে না পেরে অস্বস্তিতে দ্রুত চোখ সরিয়ে নিল সে। কণ্ঠটা কঠিন রাখার চেষ্টা করেই ঠোঁট চেপে বলে উঠল, আশ্চর্য। একটা মেয়ে রুমের ভেতর কি করছে না জেনে নক না করেই ভেতরে ঢুকে গেলেন কেন? অদ্ভুত। রক্তিম গা ঝালানো হাসি হাসল। মৃদু শ্বাস ফেলেই চোখ টিপে বলল, রুমের ভেতর অতিশয় লাবণ্যময়ী রূপবতী কেউ থাকলে তাকে দেখার লোভ সংবরণ করা বড্ড দায়। ধরে নিন আমিও সেই কারণেই নক না করে ঢুকে পড়লাম। তাছাড়া অন্য কারো রুমে তো ঢুকিনি, তাই না? অদ্রিজা রাগল। রাগে হাঁসফাঁস করেই তির্যক চাহনিতে তাকিয়ে রইল রক্তিমের দিকে। বিরক্তি নিয়ে বলল, ফ্লার্টিং করবেন না একদম। রক্তিম আওয়াজ করে হাসল। ফর্সা ধবধবে রং, খাড়া নাক, বড় বড় চোখ আর খোঁচা দাড়িওয়ালা মুখে সেই হাসিটা চমৎকার মানাল। ট্যারাবেকা দাঁতগুলো অবাক রকম সুন্দর। অদ্রিজা আর চোখে সেই হাসিটা পরখ করতেই ধরা খেয়ে বসল রক্তিমের চোখের দৃষ্টিতে। মুহূর্তেই দৃষ্টি সরিয়ে ইতস্তত বোধ করে এদিক ওদিক তাকাল। মৃদু শ্বাস ফেলে কিছু বলবে তার আগেই রক্তিম বলে উঠল, আমি জানি আমার হাসিটা মেয়েদের ভীষণ প্রিয়। আপনি চাইলে সরাসরি তাকিয়ে থাকতে পারেন অদ্রিজা। নো প্রবলেম। অদ্রিজা চোখ বড় বড় করে চাইল। চোখে মুখে ফুটে উঠল তীব্র হতাশা।
এইভাবে ধরা খেয়ে বসবে জানলে তাকাতি না সে রক্তিমের হাসির দিকে। ইসোস। অদ্রিজা চোখজোড়া একবার বন্ধ করেই আবার খুলল। বার কয়েক নিঃশ্বাস ফেলেই বিরক্তি নিয়ে বলল, আমি কেন তাকাতে যাব? আশ্চর্য। রক্তিম মুচকি হাসল। অদ্রিজাকে আয়নার দিকে ঘুরিয়ে দিয়ে ঝুঁকে দাঁড়াল। থুতনিটা অদ্রিজার কাঁধে রেখেই আয়নায় পরখ করল অদ্রিজা নামক রমণীটিকে। সৌন্দর্যে নুইয়ে থাকা রমণীটির চোখে মুখে মিশ্র রকম অনুভূতির প্রতিচ্ছবি। সেই অনুভূতিতে যেমন রাগ তেমনি লজ্জা আবার তেমনি বিরক্তি উপস্থিত। কৌতূহলও আছে বোধহয়। ঠোঁট চেপে হেসেই অদ্রিজার ভেজা চুলে নাক ডুবাল রক্তিম। চোখ মুখ সেই ভেজা চুলের ধাপটে ভিজে উঠতেই নেশাময় হয়ে উঠল তার ভেতরটা। ঠোঁট দিয়ে অদ্রিজার কাঁধে স্লাইড করতে করতেই নাক ঘষল। শ্বাস প্রশ্বাসগুলো উষ্ণ ছোঁয়া উপছে দিল অদ্রিজার পাতলা চামড়ার উপর। সেই ছোঁয়া স্পর্শ শ্বাস প্রশ্বাসের তাড়নায় ভীষণ রকম কেঁপে উঠল অদ্রিজা। পুরুষটাকে ফিরিয়ে না দিতে পেরেই ব্যর্থ মন ক্ষণে ক্ষণে শিউরে উঠল। হাত জোড়া খামচে নিল শাড়ির আঁচল। পায়ের আঙ্গুলগুলো খামচে ধরল ফ্লোর। পুরো শরীর অদ্ভুত শিহরণে কাঁপতে লাগল। রক্তিম মুচকি হাসল। ফিসফিসিয়ে বলল, এত সহজেই নুইয়ে যাচ্ছেন? লজ্জায় লাল হয়ে যাচ্ছেন? উফস। আমি তো এবার সত্যিই কন্ট্রোল করতে পারবো না নিজেকে। অদ্রিজা চমকাল। আয়নায় তাকিয়ে পরখ করল লজ্জায় লাল হয়ে উঠেছে তার মুখ চোখ। চোখে মুখে রাগ ক্ষোভের সেই রেশ না দেখেই হতাশ হল সে। মুখ চেখে কঠিন কঠিন ভাব এনেই দাঁতে দাঁত চেপেই জড়ানো গলায় বলে উঠল, কি হচ্ছে কি এসব? ছাড়ুন আমায় রক্তিম। আমি আপনাকে নিষেধ করেছিলাম এভাবে অনুমতি না নিয়ে আমাকে ছুতে। অদ্রিজার সেই কথাকে বিন্দুমাত্রও পাত্তা দিল বলে মনে হল না রক্তিম। মুখে তার বাঁকা হাসি স্থির। আয়নায় সেই বাঁকা হাসিটা দেখেই শরীর জ্বলে উঠল অদ্রিজার। চোখে মুখে তীব্র বিদ্বেষ নিয়ে রক্তিমের দিকে তাকিয়ে থাকার মাঝেই রক্তিম আয়নায় তাকিয়ে ভ্রু নাচিয়েই ঠোঁট কামড়ে অদ্ভুত রকম হাসল। হাতজোড়া অদ্রিজার ভেজা চুলের ধাপটে ভিজে উঠা আর্দ্র শাড়ির ভাঁজে ঢুকিয়েই পেটের ভেজা পাতলা চামড়ায় ছুঁয়ে দিতেই অদ্রিজার শরীরের কম্পন আকস্মিকভাবে বাড়ল। তার ছোট্ট কোমল শরীরের রন্ধ্রে রন্ধ্রে ছুঁয়ে গেল শীতল চামড়ায় উষ্ণ হাতের সেই ছোঁয়া। দাঁতে দাঁতে চেপে চোখজোড়া বন্ধ করেই রক্তিমের হাতজোড়া নিজের হাতজোড়া দিয়ে শক্ত করে চেপে ধরল সে। ঘন ঘন নিঃশ্বাস আর বুকের ভেতর দ্বিগুণ স্পন্দনে কেঁপে উঠা হৃৎপিণ্ডকে শান্ত করতে ব্যস্ত হয়েই রক্তিমের হাতজোড়া ছাড়িয়ে দ্রুত সরে দাঁড়াল। যুদ্ধ থেকে লড়ে আসা সৈনিকের ন্যায় চোখে মুখে তীব্র ক্লান্তি ফুটিয়েই চোখ ছোট ছোট করে চাইল রক্তিমের দিকে। রক্তিমের মুখে তখনও দুষ্টুমিমাখা হাসির রেশ। অদ্রিজা সেই হাসি দেখে চতাফত কঠিন কণ্ঠে কিছু বলে উঠতে পারল না। হাত পা এখনও মৃদু কাঁপছে। হৃৎপিণ্ডের স্পন্দন এখনও দ্রুত গতিতে চলছে। রক্তগুলো এখনও দ্বিগুণ বেগে শিরায় উপশিরায় বয়ে চলছে। নিজেকে স্থির করার চেষ্টায় বেশ কিছুটা সময় চুপ রইল অদ্রিজা। রক্তিম মুখে হাসির রেশটা দ্বিগুণ করেই বলে উঠল, এটুকুতেই আমার কাছে হার মেনে গেলেন? লজ্জায় লাল হয়ে বুঝিয়ে দিলেন আপনি আমায় ভালোবাসেন। চমৎকার। এমনটা জানলে আরও আগেই এসব টেকনিক খাটাতাম। সুন্দর না? অদ্রিজা মিনমিনিয়ে চাইল। জোরে জোরে শ্বাস ফেলেই হাঁপাতে হাঁপাতে বলল, সমস্যা কি আপনার? সকাল সকাল আমার সাথে কি শুরু করে দিয়েছেন? আপনার কাছে তো এক মুহূর্তও নিরাপদ থাকব বলে বোধ হচ্ছে না। আমি এক্ষুনি আম্মুদের কাছে যাব। সুইটহার্ট বলে দিয়েছে আপনি এখানে থাকবেন। সবচেয়ে বড় কথা হলো আমি ডিসাইড করেছি আমার ওয়াইফ আমার সাথে থাকবে। এবার আমি শতবার চান নয়তো 1000 বার চান এখানে থেকে পালানো আপনার জন্য রিস্কি। আমার থেকে পালানো আপনার জন্য আরও রিস্কি। চরম রকম ডেঞ্জারাস। মাইন্ড ইট। অদ্রিজা কপাল কুঁচকাল। রক্তিমের কথাগুলো শুনেই বিরক্তে রি রি করে উঠল শরীর মন।
হাতজোড়া মাথায় নিয়ে তোয়ালে দিয়ে চুল পেঁচিয়েই রক্তিমের দিকে তাকালো সে। তাচ্ছিল্য নিয়ে কৃত্রিম হেসেই বলে উঠল, পালাব কেন আমি? আমি কি আসামি? আমি সসম্মানে এই বাসা ছেড়ে দিয়ে চলে যাব। আজই। কি করবেন? আগে গিয়ে তো দেখান। তারপর না হয় বুঝা যাবে কি করা যায়, কি করা উচিত। তবে যাই করি, শাস্তিটা আপনার জন্য খুব একটা ভালো হবে না অদ্রিজা। কথাটা বলেই ঠোঁট টেনে হেসে বেরিয়ে গেল রক্তিম। অদ্রিজা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। চোখ মুখ কুঁচকে রক্তিমের যাওয়ার পথের দিকে তাকিয়ে থেকে বিরক্তি নিয়ে নিঃশ্বাস ছাড়ল। ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজাটা ধপ করে লাগাতে নিতেই রক্তিমের মুখটা আবারও ভেসে উঠল মুখের সামনে। মুখে চমৎকার হাসি ফুটিয়েই হালকা ঝুঁকে চোখ টিপে বলল, ভয় নেই। শাস্তিগুলো আজকের মতোই হবে। আজকের শাস্তিটা কি জন্য দেওয়া হলো জানেন? সকাল সকাল শাড়ি পরে নিজের সৌন্দর্যে বিমোহিত করার ফাঁদ পাতার জন্য এই শাস্তি। পরবর্তীতেও ভুল করবেন তো এমন শাস্তিগুলোই কপালে আছে ভেবে নিবেন। আর ভদ্র মেয়ে হয়ে থাকলে তো নো প্রবলেম। অদ্রিজা বিরক্তে চোখ মুখ লাল করল। রক্তিমের কথাগুলোতে চরম বিরক্তি দেখিয়েই মুখের উপর আওয়াজ করে দরজা লাগাল। রাগে ফোঁসফাঁস করে দরজা লাগিয়ে হেলান দিতেই ওপাশ থেকে ভেসে আসল রক্তিমের হাসির আওয়াজ। অদ্ভুত। এই লোকটা এত কেন হাসে? এত কেন হাসি খুশি? পার্কে তরতাজা রোদ। কাঠের বেঞ্চিগুলোর একপাশে নেহা, অন্য পাশে দিহান বসা। দিহানের হাতে সাদা কাগজের উপস্থিতি স্পষ্ট। নেহা ভ্রু কুঁচকে সেই কাগজগুলোর দিকে তাকাল। খিলখিলিয়ে হেসেই প্রশ্ন ছুড়ল দ্রুত, কিরে, কিসের কাগজ ওসব? দিহান মাথা তুলে চাইল। মাথার উপর সূর্যের তীর্যক রোদে ঘেমে একাকার হয়ে উঠল পরনের চেইকের শার্টটা। এক হাতের তালুতে কপালের ঘামটা মুছে নিয়েই ম্লান হাসল দিহান। মৃদু গলায় বলল, শিট। নেহা হাসল। ঠোঁট উল্টে বলল, আমি আরো ভাবলাম তুই আমার জন্য প্রেমপত্র নিয়ে হাজির হয়েছিস কিনা। ভয় পেয়ে যদি আমার প্রাপ্য প্রেমপত্র আমার হাত পর্যন্ত না পৌঁছে দিস তাই চটফট জিজ্ঞেস করে বসলাম, কিন্তু ওটা তো প্রেমপত্র নয়, আমার শত্রু পড়ালেখার পত্র। চরম রকম ডস খেলাম। দিহান হাসল। রোদের উত্তাপে মুখ চোখ কালো করেই বলল, প্রেমপত্র দেওয়ার সাহস আছে আমার। সময় আসলে ঠিক দিয়ে দিব। নেহা ক্লান্ত গলায় বলল, অপেক্ষায় রইলাম সেই দিনের যেই দিন তুই প্রেমপত্র গুজে দিবি আমার হাতে। হাতে হাত ছুঁয়ে বলে দিবি ভালোবাসি। আমি সেই দিনের অপেক্ষায় আছি। খুব বাজে ভাবে অপেক্ষা করছি সেই দিনটার জন্য। তাড়াতাড়ি বলে ফেল তো বেইব। দিহান ফিক করে হাসল। এই মেয়েটাকে বুঝে উঠা দেয়। এই সিরিয়াস আবার এই মজা। এই মনে হয় তার কথায় হাজারটা দুঃখ, আবার এই মনে হয় তার কথার মতো প্রাণোচ্ছল কথা আর হতেই পারে না। দিহান হেসেই নেহার দিকে চাইল। চুলগুলোতে হাত বুলিয়ে বলে উঠল, এত কিসের তারা? তাড়াহুড়ো করে কোনো কিছু করা ভালে নয়, জানিস না? নেহা খিলখিলিয়ে হাসল। দিহানের দিকে তাকিয়েই চোখ টিপে বলন, ধুররোর, তুই জানিস না, শুভ কাজে দেরি করতে নেই। দিহান আওয়াজ করে হেসে উঠল এবার। সঙ্গে হাসল নেহাও। পার্কের উজ্জ্বল উত্তপ্ত রোদে কাঠের বেঞ্চিতে একজোড়া ভালোবাসার মানুষ হৃদয় থেকে হেসে উঠল। দুইজন দুইজনের হাসিমুখের দিকে তাকিয়ে। এর থেকে ভালো দৃশ্য আছে কি আর? সন্ধ্যা থেকে অল্প কিছু পর। সময়টা বোধ হয় ৮টা কি ৯টা। বেলকনির হলদেটে আলোয় আকাশ দেখছিল অদ্রিজা। হালকা ফুলো পেট, পরনে ছাই রাঙা কামিজ, চুলগুলো অগোছালভাবে খোপা করা। রক্তিমদের বাসাটা তেমন নিশ্চুপতায় ঘেরা থাকে না আগের মতো। সুইটহার্ট সর্বক্ষণ তাকে হাসি খুশি রাখে। তবুও আজ তার মন খারাপ।
বিষণ্ণতার কালো ছায়ায় ছুঁয়ে যাচ্ছে কোমল মন। ইচ্ছে হলো এক ছুটে বেরিয়ে যাকেই বাসা থেকে, কিন্তু রক্তিম নামক মানুষটার জন্য তাও সম্ভব নয়। চার দেওয়ালের বদ্ধ রুমে এই কয়দিন থাকতে থাকতেই ঝিমিয়ে উঠল মন। নিঃশ্বাস প্রশ্বাস হৃদস্পন্দনগুলো নিস্তেজ হয়ে উঠল। নিজের মনে রক্তিমের জন্য ভালোবাসা রাগ ক্ষোভ এসবের সাথে লড়তে লড়তেই দিন পার হচ্ছে। তবুও কোন রকম সমাধান খুঁজে পাচ্ছে না সে। রক্তিমের প্রতি ক্ষোভ প্রকাশ করে বিচ্ছেদ নিয়ে নেওয়া উচিত, নাকি ভালোবেসে আগলে নেওয়া? বারংবার ভেবেও এসব সমীকরণের কোন সমাধান তার মস্তিষ্ক কিংবা মন দিতে পারল না। অদ্রিজা হতাশ হল। সেসব কঠিন ভাবনার হেরফের ঘটল বাসার সামনে গাড়ি থেকে নামা এক মাঝবয়সী মহিলাকে দেখে। চোখে মুখে তীব্র প্রখরতা, বড় বড় চোখে গম্ভীর স্তম্ভিত চাহনি, পরনে সবুজরাঙ্গা শাড়ি। দেখতে কোন এক মহিয়সী মানবীর মতোই এই মহিলা। কে বলবে এই মহিলা তার সন্তানকে নিঃস্ব করে দিয়ে চলে গিয়েছিল কোন এক সময়? আদৌ কি সত্যি এই কথাটা? অদ্রিজা থমকাল। এই মানবীটিকে এখানে দেখে বিস্মিত হল, কিন্তু তার বিস্ময় কী বা এসে যায়। ভদ্রমহিলা বেশ গম্ভীর চাহনিতে বার কয়েক বিল্ডিংয়ের উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিয়ে গেট খুলে ভেতরে ঢুকলেন। অদ্রিজা চোখ ছোট ছোট করল। বেলকনি থেকে দ্রুত বেরিয়ে এসেই ড্রয়িং রুমে এসে থমকে দাঁড়ালো ভারী শরীর নিয়ে। সুইটহার্টকে দেখে নিয়েই বিস্ময় নিয়ে বলে উঠল সঙ্গে সঙ্গে, সুইটহার্ট, রক্তিমের আম্মু আবার দেশে ফিরেছে। জানো তুমি? নেহাকে কল করে বলো তো। ওর বড্ড ইচ্ছে উনার সাথে কথা বলার, দেখা করার। সুইটহার্টের হাসি খুশি মুখটা মুহূর্তেই গম্ভীর হল। চাহনি হল গমগমে। ভাঁজ হওয়া চামড়ার ভাঁজে ভাঁজে ফুটে উঠল এক চরম কঠোরতা। গম্ভীর দৃষ্টিতে অদ্রিজার দিকে তাকিয়েই শুধালেন তিনি, তুমি কি করে জানো অদ্রি? আমরা তো জানি ও গতবার যখন এসেছিল চলে গিয়েছিল। আবার এসেছে। কখন? অদ্রিজা নিশ্চল চাহনিতে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলে উঠল, আমি তো জানি না সুইটহার্ট। বেলকনি দিয়ে দেখলাম মাত্র। উনি এই বাসায় আসছেন হয়তো। দেখে নিও। অদ্রিজার পুরো কথাটা শেষ হলো কি হলো না তার আগেই বাসার কলিং বেল বাজল। ঘাড় ঘুরিয়ে সেই দিক পানেই তাকালো অদ্রিজা। চোখে মুখে উচ্ছলতা ফুটিয়েই বলে উঠল, এই তো, এই যে উনি এসেছেন। আমি শিউর। সুইটহার্ট হতাশ হলেন। গম্ভীরভাবে দরজার দিকে চোখ জোড়া দিয়ে তাকিয়েই লম্বা দীর্ঘশ্বাস ছাড়লেন। কপালের চুলগুলো কানে গুজে নিয়েই গম্ভীর গলায় বলে উঠলেন, আমি দেখছি। তুমি বসো অদ্রি। অদ্রিজা বসল না। চোখজোড়া নিয়ে দরজার পানে তাকিয়ে থেকেই চঞ্চলতা নিয়ে উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে রইল। রুহানা নামক মহিলাটাকে এর আগেও বেশ কবার দেখেছে। নেহার চেহারার সাথে পুরোপুরি মিল এই মহিলার চেহারা। চোখ নাক ঠোঁট চুল পুরোটাই। তাই হয়তো উনার প্রতি নেহার এই টান। অদ্রিজা আনমনেই হাসল। আচ্ছা, রক্তিমের আম্মু এই বাসায় এসেছে। এটা শুনে রক্তিমের কি রিয়েকশন হবে? খুশি হবে, নাকি রেগে যাবে? অদ্রিজা বুঝল না। অপেক্ষারত চোখজোড়ার অপেক্ষার সমাপ্তি ঘটতেই চোখের সামনে ফুটে উঠল সেই মহিলার ভাসমান চেহারা। বয়স অনুযায়ী মহিলার সৌন্দর্যের এটুকুও দফারফা ঘটেনি। বোঝায় দায় তার বয়সের অঙ্ক। অদ্রিজা হাসল। ঠোঁট উল্টে সুইটহার্টের কাছে গিয়েই ফিসফিসিয়ে বলল, সুইটহার্ট, আমার শাশুড়ি আম্মা একেবারে তার ছেলের মতো সুন্দর। এদের এত সৌন্দর্য কোথায় রাখে বলো তো? সুইটহার্ট হালকা হাসল। অদ্রিজার গোল গোল ফুলো মুখে হাত রেখেই মুচকি হেসে বলল, যেমন ভাবে তুমি তোমার সৌন্দর্য রাখো সেভাবেই হয়তো। ইদানিং আরও সুন্দর হয়ে যাচ্ছ তুমি অদ্রি। এজন্যই জান এখন তোমার প্রেমে হাবুডুবু খায়।
সুইটহার্টের কথা মনে পড়ে নাকি তার? অদ্রিজার হাসিটা এবার মিলিয়ে এল কিছুটা। রক্তিম কি আদৌ তার প্রেমে হাবুডুবু খাচ্ছে? আদৌ ভালোবাসে তাকে? হুট করে এত ভালোবাসার উদ্ভব কি অস্বাভাবিক নয়? নাকি সবটাই বানোয়াট? 2 দিন আগেও যে তাকে বেহায়া, আত্মসম্মানহীন বলে দূরে সরিয়ে দিয়েছিল, কারো সামনে তাকে স্ত্রী হিসেবে পরিচয় দেয়নি সেই মানুষটার আজ হঠাৎ এত পাগলামি কেন? কি কারণ? অদ্রিজা চোখজোড়া বন্ধ করেই মৃদু তপ্তশ্বাস ফেলল। সুইটহার্টের কথায় মৃদু হাসার চেষ্টা করল। চোখ খুলে ভদ্রমহিলার দিকে তাকাতেই ভদ্রমহিলার উৎসুক দৃষ্টি সর্বপ্রথম চোখে পড়ল। সুইটহার্ট গম্ভীর গমগমে কণ্ঠে বলে উঠল দ্রুত, আবার কেন এসেছ তুমি? নিষেধ করেছিলাম তো আসতে। কেন মানো না প্রতিবার এই কথা? ঘুরে ফিরে এই বাসায় কেন আসো বারবার? দাদুভাই রেগে যাবে তুমি এসেছ শুনলে। তার রাগের মুখোমুখি হওয়ার থেকে সোজাসুজি তোমার ভালোর জন্য বলছি, চলে যাও। দ্রুত চলে যাও এখান থেকে। ভদ্রমহিলা নিরাশ হলেন। চোখে মুখে হতাশ চাহনি ফুটল মুহূর্তেই। জোরে জোরে নিঃশ্বাস ফেলেই অনুনয়ের স্বরে বলে উঠলেন তিনি, আম্মা, রক্তিম আমার সন্তান। ওকে দেখা, ওর সাথে কথা বলার অধিকার আছে আমার। আমি ওর মা হই। আপনি এভাবে আমায় চলে যেতে বলতে পারেন না আম্মা। সুইটহার্ট গুরুগম্ভীর চাহনি নিয়েই ভদ্রমহিলার মুখের দিকে তাকিয়ে রইলেন। দাঁতে দাঁত চেপেই বলে উঠলেন, যখন দাদুভাইকে ছেড়ে চলে গিয়েছিলে তখন মনে পড়েনি ও তোমার সন্তান? তুমি ওর মা। এখন কেন মনে পড়ে? এখন কেন ওর সাথে কথা বলার এত ইচ্ছা? ছোট্ট বাচ্চাটা যখন মাকে খুঁজত, মামা বলে কাঁদত, তখন আমাকে ওকে আকাশের তারা দেখিয়ে ভুলাতে হয়েছে। কেন? তোমার বোকামির জন্য। তোমার করার কাজের জন্য আজ দাদুভাই ভুগছে। আবার বলছো নিজের সন্তান। তখন কেন মনে পড়েনি ও তোমার সন্তান? ভদ্রমহিলা মিনিমিনে চোখে চেয়ে রইলেন। বেশ কিছুটা সময় চুপ থেকেই বলে উঠলেন, আমি যেমন ছেড়ে গিয়েছি, অন্য একজনের সাথে স্যাটেল করেছি, তেমনটা তো ওর বাবাও করেছে। দ্বিতীয় বিয়ে করেনি ওর বাবা। ওর বাবার সাথে তো এতটা খারাপ ব্যবহারও করে না। আমার সাথে কেন এত জঘন্য ব্যবহার করে? কেন? কারণ তুমি পালিয়ে গিয়েছিলে। প্রথমে তুমিই ছেড়ে গিয়েছিলে। ভদ্রমহিলা আক্ষেপ নিয়েই বলে উঠল এবার। তো তো কি করব আমি? ওর বাবার সাথে আমার সম্পর্কটা তার অনেক আগেই ভেঙে গিয়েছিল। তবুও সম্পর্কটা টিকিয়ে রাখা উচিত ছিল। ভাঙ্গা সংসার জোড়া লাগানো উচিত ছিল। না, বেরিয়ে আসতে। মুক্ত হয়ে রক্তিমকে নিয়ে বাঁচতে পারতে। তাই বলে অন্য এক লোকের সাথে পালিয়ে যাওয়া উচিত নয় তোমার। যাই হোক, তোমারও আজ বয়স হয়েছে। উচিত অনুচিতের সংজ্ঞাটা এখন আমার থেকে শেখা লাগবে না আশা করি। তুমি নিজেই বুঝবে। এখন যাও। দাদুভাই আসলে রেগে যাবে। ইদানিং দাদুভাই বেশ খুশি থাকে। আমি চাই না তোমার কারণে তার সে খুশিটা কষ্টে পরিণত হোক। ভদ্রমহিলা ছোট ছোট চোখে তাকালেন। বললেন, আমি থাকতে আসিনি আম্মা। ওকে একবার চোখ ভরে দেখে নিয়েই চলে যাব। কতদিন দেখা হয়নি ওকে। এত বড় একটা অপারেশন হলো অথচ ওর মা হয়ে আমি জানতেই পারলাম না। যদি কিছু হয়ে যেত, যদি ও আর বেঁচে না ফিরত। একজন মাকে না জানিয়েই তার সন্তানের এমন একটা অপারেশনে কি করে মতো দিলেন আপনি? যদি কিছু হয়ে যেত। সুটোটহাট চোখ জোড়া বন্ধ করে নিল মুহূর্তেই। সেই অসহনীয়, দুঃস্বপ্নময় দিনগুলো মনে করেই শিউরে উঠল। গভীর দীর্ঘশ্বাস ফেলে একনজর অদ্রিজার দিকে তাকাল। অদ্রিজার চোখে মুখে কৌতূহলের স্পষ্ট আভাস। আর সেই কৌতূহলটা সুইটহার্ট তাকানো মাত্রই বেরিয়ে এল মুখ দিয়ে। সুইটহার্ট, অপারেশন? কিসের অপারেশন? বেঁচে না ফেরার মতো কি এমন অপারেশন হয়েছে উনার? কখন হয়েছে?
সুইটহার্ট চোখ বন্ধ করলেন। অদ্রিজার উত্তরগুলো না দিয়েই শান্ত গলায় বললেন, অদ্রি, এতটা অস্থির হওয়ার মতো কিছু নেই বর্তমানে। সহজভাবে ভাবো বিষয়টাকে। আমি তোমায় পরে সবটা খুলে বলবো। আপাতত এইটা নিয়ে হাইপার হওয়ার কিছু নেই। কেমন? রুমে যাও। অদ্রিজা লক্ষ্মী মেয়ের মতো মাথা দুলাল। সুইটহার্টের কথার উপর আর কোন কথা না বলে ধীর পায়ে উল্টো দিক ফিরে হাঁটা দিল। পেছন থেকে রক্তিমের মা নামক ভদ্রমহিলার মৃদু গলায় ভেসে আসল, আম্মা, এটা নেহার বান্ধবী না। এই মেয়েটাই রক্তিমের বউ। অদ্রিজা স্পষ্ট শুনল কথাগুলো, তবুও পেছন ফিরে চাইল না। ধীর পায়ে এগিয়ে দ্রুত রুমে গেল। মাথায় ঘুরল অদ্ভুত সব চিন্তা। বিদঘুটে অন্ধকারে টিউশনি শেষে রাস্তা ধরে হাঁটছিল দিহান। পরনে বরাবরের মতো চেইকের শার্ট। গোছালো চুলগুলো কপালে ঝুঁকে আছে। বাম হাতের ঘড়িটায় একনজর সময় দেখে নিয়েই ছোট্ট শ্বাস ফেলল দিহান। রাত 10টা। অবশেষে সারাদিনের ব্যস্ততার অবসান। তারপর বাসায় গিয়ে চমৎকার ঘুম। দিহান হালকা হাসল। বরাবরের মতো বাসায় ফেরার পথটাতে নেহাদের বাসাটা আজও পড়বে। দিহান দূর হতেই দেখল বাসাটা। 4তলা বিল্ডিংয়ের কোন কোন বাসায় আলো জ্বলছে, আবার কোনটায় অন্ধকার। ছাদেও ঘুটঘুটে অন্ধকার। সোডিয়ামের আলোয় দূর হতে বিল্ডিংটার অন্য সব কিছু স্পষ্ট বুঝে উঠা গেল না। শান্ত স্থির চোখজোড়া সেই দিক থেকে নামিয়ে গম্ভীরভাবে পা চালাল দিহান। মিনিট কয়েক জোরে জোরে পা চালানোর পরই আকস্মিক কোন এক নারীর উপস্থিতিতে থামতে হলো তাকে। থমকানো চোখ মুখ নিয়ে মেপে মেপে দেখল সামনের মেয়েটিকে। মুখে হালকা হাসি ফুটিয়েই ভ্রু নাচাল, যার অর্থ কি হয়েছে। তার সে ভ্রু নাচানো দেখেই মেয়েটা হাসল খিলখিলিয়ে। দিহানের দিকে কিছুটা সময় তাকিয়ে থেকেই দিহানের শার্টটা আঁকড়ে ধরল। মুচকি হেসেই চোখ টিপে বলে ফেলল, কিছু না, তোকে দেখতে মন চাইল। দিহান অপ্রস্তুত হল। আকস্মিক কোন রমণী এতটা কাছে এসে শার্ট আঁকড়ে ধরার মতো কোন ঘটনা এর আগে তার সাথে ঘটেছে কিনা সে জানে না। চারদিকে একবার তাকিয়ে নিয়েই ভাষা গলায় বলে উঠল, কি করছিস নেহা? এটা তোর বাসা। তোর আব্বু আম্মু কেউ দেখে ফেললে কি রকমের সমস্যা হবে বুঝতে পারছিস তুই? শার্ট ছেড়ে সরে দাঁড়া। নেহা ভ্রু কুচকাল। জনমানব ভরা রাস্তার মাঝেই দিহানের আরও কাছাকাছি গিয়ে দাঁড়াল। শার্টটা আরও কিছুটা খামচে ধরেই বলে উঠল, ছাড়লাম না, সরে দাঁড়ালাম না। কি সমস্যা? দিহান আরও কিছুটা অপ্রস্তুত হল। নেহার মুখের দিকে বার কয়েক ড্যাবড্যাব করে তাকিয়েই হতাশ হল। মেয়েদের নাকি অনেক লজ্জা। এই মেয়ের মুখে এটুকুও লজ্জা নেই। এতগুলো মানুষের সামনে তাকে একটা মেয়ে ধরে রেখেছে ভাবতেই ফ্যাকাসে হয়ে উঠল তার মুখ চোখ। শুকনো ঢোক গিলে চারপাশে তাকিয়েই মানুষজনকে এদিক পানে তাকিয়ে হেঁটে চলে যেতে দেখেই আরও ফ্যাকাসে হল চাহনি। নেহার হাতজোড়াকে শক্ত করে নিজের হাতে পুরে নিয়েই শার্ট থেকে ছাড়িয়ে নিল। লম্বা শ্বাস ফেলেই নেহার হাতজোড়া সেভাবেই শক্ত করে ধরে রেখে বলে উঠল, নেহু, কি করছিস এসব? সবাই দেখছে। কি ভাবছে, কি ভাবতে পারে বুঝিস? নেহা আবারও ভ্রুজোড়া কুঁচকে নিল, বলল, তো ভাবলে ভাবুক। আমি কি তোকে কিস করেছি? কিংবা জড়িয়ে ধরেছি? আজব। না, তেমন কিছু নয়। তো তাহলে? দিহান মাথা চুলকাল। বলল, মানুষ যেভাবে তাকাচ্ছে মনে হচ্ছিল আমরা প্রেমিক প্রেমিকা। তোর বাবা মা দেখে ফেললে কি হতো? তোর প্রেমিক আছে শুনলে দফারফা হয়ে যেত না আজ? তাছাড়া আমারও অস্বস্তি বোধ হচ্ছিল। নেহা খিলখিলিয়ে আওয়াজ করে হেসে উঠল এবার। ঠোঁট চেপে বলল, ভীতু। তুই একটা ভীতুর ডিম দিহান। প্রথমত তোকে যে ভালোবাসি তা আমার ফ্যামিলি সেই দিন থেকেই জানে, যেই দিন তোকে প্রথম দেখেছিলাম প্রথম ভালো লেগেছিল। বুঝলি?
মা বাবা দেখলে কিছু বলতো না, বরং আলাদা স্পেস দিয়ে যেত। দ্বিতীয় ব্যাপার হলো তোর অস্বস্তি হচ্ছিল। সিরিয়াসলি দিহান, তুই ছেলে, আমি মেয়ে। আমি যেখানে কমফোর্টেবল সেখানে তুই অনকমফোর্টেবল ফিল করছিস। মানা যায় ইহা। দিহান কপাল কুঁচকাল। নেহার হাতজোড়া ছেড়ে দিয়েই নিরাশ চাহনিতে অন্যদিকে তাকালো। গম্ভীর গলায় বলে উঠল, মজা নিবি না একদম। আমি কমফোর্টেবল হলে তুই ওখানেই শেষ। চলবে। গল্প হৃদয় নিবাসে তুই। লেখনীতে